কি হলো, তোমার পার্সে চেক করেছো? একবার তো করেছি, দেখি আবার। হিয়ার পার্স উপর করে ইমিগ্রেশন কাউন্টারে ডেস্কে ফেলে দিল। ইমিগ্রেশন অফিসার কটমট করে তাকিয়ে আছে হিয়ার স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের দিকে। লোকটার একটু চক্ষু লজ্জাও নেই। পার্থ বুঝতে পারে না এত গুরুত্বপূর্ণ সরকারি পদে এরকম লোক চাকরি পায় কি করে। হিয়ার ব্যাগে লিপ বাম, চুইংগাম, ওয়েট টিস্যু, প্যারাসিটামল, অ্যান্টাসিড, টাইগার বাম পর্যন্ত আছে, শুধু ওর পাসপোর্টটাই নেই। কাল রাতে তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম পাসপোর্ট নিয়েছো, তুমি বললে নিয়েছি। হ্যাঁ নিয়েছিলাম তো। নিলে এখন কোথায় গেল? ভাই, আপনারা আপনাদের সাংসারিক আলোচনা একটু সরে করুন। পিছনে অনেক লম্বা লাইন, দয়া করে আমাদের ইমিগ্রেশন চেক করতে দিন। পার্থ হিয়াকে নিয়ে সাইড এসে দাঁড়ালো, মোবাইলে সময় দেখলো। একটা সময় ওদের ফ্লাইট, এখন বাজে 12টা, আর মাত্র 1 ঘন্টা সময় আছে। কি করবে মাথায় কিচ্ছু আসছে না। সকাল থেকে কি কি করেছে মনে করার চেষ্টা করলো। সকাল 9টায় সাদাত আর ফাহমিদার গাড়ি নিয়ে আসার কথা। ওকে আর হিয়াকে নিয়ে তারপর সবাই মিলে একসাথে এয়ারপোর্ট আসবে। সাদাতদের আসতে 9:30 বেজে যায়। হিয়ার পার্থ আগের দিন রাতে সব গুছিয়ে রেখেছিল। বের হওয়ার সময় সব চেক দেয়া হয়েছিল, কাগজপত্র শুধু হিয়ার পাসপোর্ট বাদে। পার্থ ভেবেছিল হিয়ার পাসপোর্ট ওর ব্যাগেই আছে। আল্লাহ জানে রাস্তায় পড়ে গেল কিনা। সবাই মিলে গ্রুপ ট্রিপে যাচ্ছে ওরা, সাদাত, ফাহমিদা, পার্থ, হিয়া, নিলয় আর তমা। নিলয় আর তমা অবশ্য পরের ফ্লাইটে আসবে। হঠাৎ নিলয়ের একটা কাজ পড়ে গেছে, তাই ফ্লাইট টাইমটা একটু চেঞ্জ করেছে। সবকিছু তন্ন তন্ন করে খুঁজেও হিয়ার পাসপোর্টটা পাওয়া গেল না। পার্থ বাসায় ফোন দিল। আম্মা, দেখো তো আমাদের ঘরে যে হিয়ার পাসপোর্টটা বেডে বা আমার কম্পিউটার টেবিলের উপর আছে কিনা। কেন, কি হয়েছে? পাসপোর্ট পাচ্ছে না? তাহলে যাবে কি করে? তুমি দেখো না আগে। ওকে আমি দেখে তোকে কল ব্যাক করছি। সাদাত আর ফাহমিদার ইমিগ্রেশন আগেই হয়ে গিয়েছে। ওরা পার্থ আর হিয়ার জন্য ওয়েট করছে। ফাহমিদা ফিসফিস করে সাদাতকে বলল, এই হিয়া, মেয়েটাকে আমার তেমন দায়িত্ববান মনে হয় না, কেমন যেন আলাবোলা টাইপের। কি দেখে যে পার্থ ভাই ওকে বিয়ে করলো। সাদাতও ফিসফিসিয়ে জবাব দিল, আরে কি বলো তুমি? পাসপোর্ট ঠিক আছে কিনা এগুলো দেখা হাজব্যান্ডের কাজ। পার্থর উচিত ছিল ওদের দুজনের পাসপোর্ট টিকিট একসাথে সব গুছিয়ে আনার। এখন কি হবে? ওরা যেতে পারবে না? জানি না, দেখি কি হয়। হ্যালো পার্থ। হ্যাঁ আম্মা, বলো, পেয়েছো? আরে হিয়ার সবুজ ব্যাগটা আছে না, যেটা নিয়ে ও স্কুলে যায়, ওটার মধ্যে ছিল। এই জন্যই তো হিয়া বারবার বলছিল ও ব্যাগের মধ্যে রেখেছে। কি বুদ্ধিমতী মেয়েই না বিয়ে করেছিস, যে ব্যাগ নিয়ে যাবে না সেটার মধ্যে রেখেছি। ওকে ওকে বলে তাড়াতাড়ি স্পিকার অফ করে ফোনটা কানে নিল পার্থ। হিয়া একটু দূরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মার জোরালো গলা শুনে ফেলার কথা। ওর চেহারা দেখে অবশ্য কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা মা, শোনো, আমি দারোয়ান ভাইকে বলছি তুমি ওনাকে পাসপোর্টটা দিও, আর উবারের ভাড়াও দিয়ে দিও। হিয়া আম্মা পাসপোর্ট পেয়েছেন। যাক, বাঁচা গেল। দারোয়ান ভাইকে দিয়ে পাঠিয়ে দিবেন? কিন্তু ছিগাতলা থেকে 1 ঘন্টার মধ্যে আসতে পারবে না কোনোদিনও। সাদাত, তুই আর ফাহমিদা চলে যা, আমি দেখি ট্রাভেল এজেন্সিতে কথা বলে পরের ফ্লাইট কখন। আরে আগে কথা বলে দেখ পরের ফ্লাইট কখন আর সিট আছে কিনা। ইউনাইটেড ট্রাভেল এজেন্সির কর্ণধার জামান ভাইকে ফোন দিল পার্থ। হ্যালো জামান ভাই, আমি পার্থ। পুরো ঘটনা শুনে জামান ভাই বললেন, পরের ফ্লাইট সন্ধ্যা 7টায়, সেই ফ্লাইটে কোনো সিট নেই। আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের গ্রুপে যে 2 জন 7টার ফ্লাইটে যাবে, তারা যদি এখন চলে যায় তাহলে আপনারা ওনাদের জায়গায় ওই ফ্লাইটে চলে গেলেন। এই চেঞ্জটা করে দেয়া যাবে। পার্থ নিলয়কে ফোন লাগালো। কই তুই? আমি তো একটা সাইটের কাজ দেখতে সাভারে এসেছি। শোন, একটা সমস্যা হয়েছে। নিলয়কে সব খুলে বলল পার্থ। দেখ, আমার তো সাইটের কাজ শেষ হতে হতে 4টা বা 5টা বেজে যাবে। আমি বাড়ি যেয়ে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব। আমার পক্ষে এখন আসা কোনোভাবেই সম্ভব না, কিন্তু একটা কাজ করা যায়। আমি তোমাকে বলি, আমাদের লাগেজ তো সব রেডি। হিয়া ভাবির জায়গায় যদি তমা চলে যায়, আমি হিয়া ভাবিকে পরের ফ্লাইটে নিয়ে আসলাম। তমা কি রাজি হবে? আমি কথা বলে তোকে জানাচ্ছি। তারা তমা রাজি হয়েছে। ও
রওনা দিয়ে দিয়েছে। উত্তরা থেকে আসতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু হিয়া মন খারাপ করে আছে। হিয়া, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তোমার ওই বন্ধুর সাথে যেতে আমার কতটা আনইজি লাগবে একবার ভেবেছো? আরে তমা, ও তো আমাদের সাথে যাচ্ছে। তোমাদের সাথে তো ফাহমিদা ভাবি আছেন। তোমাদের প্লেনে তো আরো কত মানুষ থাকবে। হিয়াকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখে বাকিরা রওনা হয়ে গেল। প্লেনে উঠে ছোট লাগেজটা উপরের বক্সে রাখছিল পার্থ। ফাহমিদা ওকে দেখেই বলল, পার্থ ভাই মন খারাপ করিয়েন না, অল্প সময়ের ব্যাপার। ফাহমিদ এমন ভাবে ভাই বলে রীতিমতো লজ্জায় লাগে। পার্থর পাশে হিয়ার সিটে সাদাত এসে বসেছে আর ফাহমিদার সাথে তমা। সিটে বসার পর হিয়ার জন্য মনটা খারাপ হয়ে গেল। আর এই বিয়ের পর এটা ওদের প্রথম ট্রিপ। এই ট্রিপকে হানিমুন বলতে চায় না পার্থ, কারণ ওদের ড্রিম হানিমুন অলরেডি বুক করেছে জুনে ইউরোপ ট্যুর। এই ট্রিপের প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি নিলয়ের। নিলয়, সাদাত, পার্থ 3 বন্ধু। ওরা একসাথে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিক, ইন্টার পাশ করেছে। তারপর নিলয় আর সাদাত আহসানুল্লাহ থেকে আর্কিটেকচার পড়ে, আর পার্থ চলে যায় কুয়ালালামপুর মোনাশ ইউনিভার্সিটিতে আইটি নিয়ে পড়তে। মজার ব্যাপার হলো, একটু আগে যে ফাহমিদার কথায় পার্থ অস্বস্তি ফিল করছিল, সেও ওদের ক্লাসমেট ছিল। পার্থর জীবনের প্রথম মেয়ে মানুষের সান্নিধ্য ওই ফাহমিদাই। পুরো ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত ওরা চুটিয়ে প্রেম করেছে। পার্থ বিদেশ পড়তে যাবার পর ওর সাথে ফাহমিদার যোগাযোগ কমে যায়। পরে শুনে ফাহমিদার সাদাত বিয়ে করে ফেলেছে। পার্থর একটু অবাকই লেগেছিল, এই সাদাতই কত পাহারা দিত প্র্যাকটিক্যাল ক্লাসের দরজার বাইরে, যখন ভেতরে পার্থ আর ফাহমিদা কি না করত। ভাবতেই কান লাল হয়ে গেল পার্থ। হিয়ার ফাহমিদার মতো এত অ্যাগ্রেসিভ না। পার্থর জন্য হিয়াই পারফেক্ট। প্লেনটা টেক অফ করলো। আরে হিয়া একা একা বসে কি জানি করছে। আমা বলে, বোকা মেয়ে বিয়ে করেছিস তুই। কিন্তু পার্থ জানে হিয়া বোকা না, খুব সহজ সরল শান্ত টাইপের একটা মেয়ে। ফাহমিদা উঠে বাথরুমে যাবার সময় পার্থের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে গেল। কি জানি, হয়তো স্বাভাবিকভাবেই হেসেছে, কিন্তু পার্থর অমন মনে হচ্ছে। এয়ারপোর্টের ওয়েটিং এরিয়াতে বসে থাকতে থাকতে ঘুমে চোখ ঝুড়িয়ে আসছে হিয়ার। নিলয় ওর পাশের চেয়ারে হিয়ার পাসপোর্টটা রাখলো। এই নাও তোমার পাসপোর্ট আর তোমার কফি। কফিটা নিতে নিতে হিয়া বলল, আমার ঘুম পাচ্ছিল। কি করে জানলে আমার এটা খুব প্রয়োজন ছিল? তোমার কখন কিসের প্রয়োজন হয় তা আমার থেকে ভালো কেউ জানেনি, কখনো জানতে পারবেও না। এখন আর এসব বলে কি লাভ? জোরে একটা দীর্ঘশ্বাস ফেললো হিয়া। ইমিগ্রেশন ক্রস করে প্লেনের সিটে এসে বসে হিয়ার হাত ধরল নিলয়। তুমি বলেছিলে না সম্ভব না, দেখো আমি সম্ভব করিয়ে দেখিয়েছি। জি নিলয় সাহেব, আপনি খুব বুদ্ধিমান মানুষ, মানলাম আমি। পাসপোর্টটা কিন্তু বাড়িতে আমিই রেখে এসেছিলাম। দ্যাটস মিন ইউ আর ভেরি গুড পার্টনার অ্যান্ড ইউ মিন টু বি টুগেদার। এই কথাটা আমার বিয়ের পর মনে হলো তোমার? এর আগে যে এতটা পাগলের মতো তোমাকে বোঝালাম, তখন তো বুঝো নাই। কি বলবো বলো, আমি ছোটবেলা থেকেই কিউবলাইট জলি, কিন্তু একটু দেরিতে। পার্থ, হিয়া, সাদাত, ফাহমিদা, নিলয়, তমা 3 বন্ধু সস্ত্রী ঘুরতে যাচ্ছে মালদ্বীপে। সম্পর্কে এরা সবাই স্বামী স্ত্রী হলেও ভেতরে অনেক কিন্তু আছে। মেয়েদের কিছু ব্যাপার একেবারেই বুঝতে পারে না পার্থ। এই যে নিলয়ের সাথে আসতে হবে বলে হিয়া এত ইতস্তত করছিল, অথচ পার্থর সাথে হিয়ার প্রথম পরিচয় হয়েছিল নিলয়ের মাধ্যমে। তখন নতুন নতুন পার্থ মালয়েশিয়া থেকে দেশে এসেছে। ফাহমিদার ঘটনার পর মালয়েশিয়ায় 2-একটা সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত সিরিয়াস হয়নি। আর দেশে আসার পর থেকে আম্মা পাগল করে ফেলেছেন বিয়ে করার জন্য। পার্থর অ্যারেঞ্জ ম্যারেজ একদমই পছন্দ না। দুজন দুজনকে জানবে, বুঝবে, কিছুদিন ঘুরবে ফিরবে, একসাথে সময় কাটাবে, তারপর না ডিসাইড করতে পারবে সারা জীবন একসাথে থাকতে পারবে কিনা। এই কথাটা যখন বন্ধুদের আড্ডায় বলেছিল, তখনই নিলয় বলে উঠল, দোষ, তুই একদম চিন্তা করিস না, তোর আন্টির কথায় অ্যারেঞ্জমেন্টস করা লাগবে না। আমি তোকে খুব ভালো এবং সুন্দর একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিব। মেয়েটা এই মুহূর্তে সিঙ্গেল, তাকে কিভাবে পটাবি সেটা তোর ব্যাপার। এই মুহূর্তে সিঙ্গেল মানে পাস্ট ছিল নাকি? পাস্ট কার না থাকে, তোর নাই? ভালোই তো ফাহমিদাকে ভাবি বলিস। আমি একবারও ফাহমিদাকে ভাবি বলিনি। ও বরং দেশে আসার পর থেকে আমাকে ভাই ভাই করেই চলেছে। আবার আপনিও বলে। হো হো করে হেসে উঠল নিলয়। ঠিকই তো আছে, সম্পর্ক চেঞ্জ, সম্বোধন চেঞ্জ হবে না। অনস্টেল যা হয় ভালোর জন্যই হয়।
ওই ফাহমিদা থেকে হিয়া 1000 গুণ ভালো। আচ্ছা, মেয়েটার নাম হিয়া, খুব সুন্দর নাম তো। নিলয়, এবার আমাকে একটা কথা বল, যেই মেয়েটার তুই এত প্রশংসা করছিস তাকে তুই নিজের জন্য না পটিয়ে আমাকে বলছিস কেন? দেখ, আমার তোদের মতো পার্মানেন্ট প্রেম টেম ভালো লাগে না। মোট কথা, সিরিয়াস কোনো কমিটমেন্ট আমি যেতে চাই না। আর হিয়া খুব সিরিয়াস মেয়ে। ওকে যদি ফান করে বলিস, তোমার ঘাড়ে তেলাপোকাও ভয়ে দৌড়াবে। আগে তারপর চেক করবে তেলাপোকা আছে কিনা। তাহলে তো মনে হয় একটু বোকা। না, বোকা না, খুব ডেডিকেট। এরকম মেয়েদের সাথে প্রেম করা মানে কারেন্ট জালে আটকে যাওয়া। একবার বাধা পড়েছ তো ছাড়াছাড়ির উপায় নেই। তার মানে তুই বলছিস এই হিয়া মেয়েটার সাথে তোর কখনো কোনো সম্পর্ক ছিল না? না, কোনোদিনও না। অ্যাকচুয়ালি আমাদের ফার্মের ক্লায়েন্ট ছিল, সেই সূত্রে পরিচয়, দ্যাটস ইট। দেখ নিলয়, সাদাত ফাহমিদার সামনে গেলে খুব আনইজি লাগে। আমি চাই না এটা তোর আমার মধ্যেও হোক। তুই নিশ্চিত থাকতে পারিস, হিয়ার সাথে আমার বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক কখনোই ছিল না। কখনো ছিল না বলে যে কখনো হবে না তা তো না। পার্থকে সত্যিই বলেছিল নিলয়, হিয়ার সাথে শুধু বন্ধুত্ব ছাড়া অন্যরকম কোনো সম্পর্ক আসলেই ওর ছিল না। প্লেনে ভালোই টার্বুলেন্স হচ্ছে। নিলয় হিয়ার হাতটা ছাড়েনি এখনো। এই হাত ও আর ছাড়বে না। ও না কখনো সাদাত আর পার্থর মধ্যে, পার্থর সাথেই ওর ঘনিষ্ঠতা বেশি। ইংরেজিতে একটা কথা আছে না, দেয়ার ইজ অলওয়েজ আ ডুও ইন আ ট্রিও। ও আর পার্থ হচ্ছে সে ডুও। পার্থ ওদের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, আর ছেলে হিসেবেও অনেক অনেস্ট। আজ নিলয় যে কাজটা করেছে নিলয় জানে, পার্থ সেটা কোনোদিনও করতো না। কিন্তু নিলয়ের কোনো উপায় নেই। যে ব্যাপারটাও সারা জীবন অ্যাভয়েড করতে চেয়েছে, সে কারেন্ট জালেও অলরেডি চরমভাবে আটকে ছিল। কিন্তু রিয়েলাইজেশনটা হয়েছে যেদিন হিয়া পুরোপুরিভাবে পার্থর হয়ে গেল। হিয়ার পার্থর বিয়ের দিন যখন ক্যামেরাম্যান ওকে বলল, ভাই আপনি একটু সরে দাঁড়ান, নিউ কাপলের পিকচার দিব। ওই মুহূর্তে একটু খারাপ লাগছিল, ঠিক বুঝতে পারছিল না কেন। এরপর যখন পার্থর বাসর ঘর সাজাতে গিয়ে অন্য বন্ধুরা আপত্তিকর কথা বলছিল পার্থ আর হিয়াকে নিয়ে, ওর মনে হচ্ছিল ওদের সবাইকে ধরে ঘুষি লাগিয়ে দেবে। কিন্তু ওরা তো ম্যারিড কাপল। সেদিন ওদের বাসর রাত, বন্ধুরা এমন কথা বলতেই পারে, আর এক হিসেবে খটকালি তো ওই করলো। তাহলে এমন লাগছে কেন? তাহলে কি হিয়া ঠিকই বলতো? কথাটা মনে হতেই হিয়ার দিকে তাকালো নিল। হিয়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর ঘুম আসছে না। আর যা করেছে এরকম কিছু করার মতো মেয়েও না। কিন্তু ওই যে এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, নিলয়ের সাথে একান্তে কিছু মুহূর্ত পাওয়ার জন্য ও সব করতে পারবে। কাল রাতেই পাসপোর্টটা অন্য ব্যাগে রেখে দেয় হিয়া। ওর মন বলছিল ও এতটুকু করলে বাকিটা নিলয় অ্যারেঞ্জ করে ফেলবে। নিলয় চাইলে সব পারে। আর ওর এই ড্যাম কেয়ার ড্যাশিং ভাবটার জন্যই তো ওকে এত ভালোবাসি হিয়া। আজকে থেকে না, যেদিন প্রথম দেখেছে সেদিন থেকে একেবারে ফার্স্ট সাইড লাভ যাকে বলে। হিয়াদের বাড়ির ডিজাইন যে আর্কিটেক্ট করেছিলেন তারই আন্ডার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো নিলয়। সে আর্কিটেক্ট সাহেব নিজে তেমন আসতেন না, সবসময় অ্যাসিস্ট্যান্টকেই পাঠিয়ে দিতেন। এদিকে হিয়ার ডাক্তার বাবা চেম্বার নিয়ে এত ব্যস্ত, হিয়াকে বলে দিয়েছিল, বাড়ির ডিজাইনের ব্যাপারটা তুই দেখিস। তারপর থেকে একসাথে ঘন্টার পর ঘন্টা পার করতো ওরা সেই প্ল্যানিং করার জন্য। তখনই হিয়া ডিসাইড করে নিজের সংসারের প্ল্যানিংও এই মানুষটার সাথেই করবে। হিয়া জানে আর 10টা বাঙালি মেয়ের সাথে তুলনা করলে ও ভালোই সুন্দরী, শিক্ষিত, আর ওর ফ্যামিলির অবস্থাও ভালো। সেই হিসেবে কোনো ছেলেই ওকে রিজেক্ট করতে পারবে না। আর রিজেক্ট তো হিয়া এতদিন করে এসেছে অন্য সবাইকে। ওকে যে কেউ রিজেক্ট করতে পারে সেটা ও কল্পনাও করতে পারেনি। এজন্য যেদিন বাড়ির ডিজাইন ফাইনাল হলো সেদিনই সরাসরি বলেছিল নিলয়কে ওর ভালো লাগার কথা। নিলয়ের উত্তর শুনে থ হয়ে গিয়েছিল। শুধু প্রেম করতে চাইলে করতে পারি, আমার প্রেমের প্রবলেম নেই, কিন্তু সিরিয়াস প্রেম যার পরিণতি বিয়ে সেটা করতে পারবো না। আমার বিয়েতে অ্যালার্জি আছে। ওই মুহূর্তে নীলার সামনে আর কিছুই বলতে পারেনি হিয়া। ওকে যে কেউ না করতে পারে ব্যাপারটা ডাইজেস্ট করতে অনেক সময় লেগেছিল ওর। পরে যখন নিলয় ফোন দিয়ে বলে, দেখো হিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, যা সত্যি তাই বলেছি। তখন হিয়া বলেছিল, ভালোবাসাটা তো কে কি চায় না চায় তার উপর ডিপেন্ড করে হয় না, জাস্ট হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন বদলানো যাবে না,
তেমনি আমি আমার ভেতরে অনুভব করি তুমি এবং আমাকে ভালোবাসো তুমি। আর সেটাকেও বদলানো যাবে না। হয়তো এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি জানি আজ হোক বা কাল তুমি আমার মতোই ফিল করবে। যে ফিল করার কথা হিয়া বলেছিল সেটাই হিয়ার বিয়ের রাতে খুব ভালোভাবে বুঝতে পারে নিলয়। অনেকটা সেই সব বাচ্চাদের মতো যাদের নিজের কাছে থাকা একটা পুরনো খেলনা যেটা জীবনেও ধরে না, কিন্তু হঠাৎ একদিন অন্য কেউ সেটা ধরলে মনে হয় আরে এইটাই তো আমার সবচাইতে প্রিয় খেলনা, এইটা আমি কাউকে দিব না। হিয়াকে হারানোর পর হিয়ার ভালোবাসা অনুভব করেছে নিলয়। হিয়াকে না হারালে হিয়াকে এভাবে পাওয়া হতো না। আর সত্যিকারের ভালোবাসার অনুভূতি কি নিলয় জীবনেও জানতে পারতো না। সত্যিকারের ভালোবাসা মানে ট্রু লাভ। ডু ইউ বিলিভ ট্রু লাভ এক্সিস্ট? অবশ্যই, কেন থাকবে না। আমাকে আর ফাহমিদাকে দেখো, আমরা দুজনকে প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। একজন আরেকজনকে ছাড়া একদমই থাকতে পারি না। কি শুরু করলা সাদাত? চুপ করো তো। ধমক দিয়ে সাদাতকে থামালো ফাহমিদা। সাদাত আর তমা কথা বলছে ট্রু লাভ নিয়ে। অস্ট্রেলিয়ার বর্ন ব্রট আপ তমার ধারণা ট্রু লাভ বলে কিছু নেই, সবটাই ফিজিক্যাল অ্যাট্রাকশন। পার্থ ভাই, আপনার কি মতামত? সাদাত রাইট নাকি তমা? ফাহমিদার আর খেদে কাজ নেই। জানে পার্থ আনইজি ফিল করে, ওর মতন এমন স্বাভাবিক হতে পারে না, তাও ওদের কথার মধ্যে ওকে ঢুকাবেই ও। আমি কি বলবো, আমার কোনো ধারণা নেই। তমা বলে উঠল, তাহলে যে নিলয় বলে ইউ আর দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ওয়ান ইউ স্টার্ট ডেটিং ফ্রম স্কুল। সাদাত জুস খাচ্ছিল, বেচারা চরম বিষম খেল। নিজেকে কোনো মতে সামলে বলল, মেয়েরা কেউ ওয়াশরুমে গেলে যে আসতে পারো, একটু পর আবার বোটে লং জার্নি করতে হবে। সাদাতরা ইতোমধ্যে ল্যান্ড করে ওদের রিসোর্টের বোটের জন্য ওয়েট করছে। ফাহমিদা ভাবছে হিয়ার মতো। তমা মেয়েটাও দেখছি বোকা, কোথায় কি বলতে হবে কিচ্ছু জানে না। সাদাত ভাবছে, ফাহমিদের কি এখনো পার্থর প্রতি দুর্বলতা আছে? থাকতেও পারে, প্রথম প্রেম বলে কথা। তমা ভাবছে, সো ব্যাকডেটেড বোরিং পিপল, এদের সাথে এই ট্রিপে আসা উচিত হয়নি। আর পার্থ ভাবছে, আহারে, আমার হিয়াটা না জানি কত বোর হচ্ছে। আর ওদিকে প্লেনে নিলয়ের একটা কথায় হিয়া এমন জোরে হেসে উঠল যে বিমানবালা এসে চুপ করতে বলে গেল। কিন্তু হিয়া তো হাসি থামাতেই পারছে না। কি মনে হয় কেমন কাটবে ওদের হলিডে? কেন যাবি না কেন? হিয়াদের প্লেন ল্যান্ড করতে তো অনেক দেরি, এতক্ষণ বসে থেকে কি করবি? আমাদের সাথে চল, ওদেরকে নিতেও তো রিসোর্টের লোকেরা বোট পাঠাবে। না সাদাত, হিয়া খুব অস্বস্তি ফিল করছিল। আমার ওকে এভাবে রেখে আসা উচিত হয়নি। এখন আর ওকে না নিয়ে কোথাও যেতে পারবো না। পার্থকে রেখে সাদাতরা বেরিয়ে গেল অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড নিয়ে মালদ্বীপ। এয়ারপোর্টে এক দ্বীপে আর ওদের রিসোর্ট আরেকটা দ্বীপে। এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা বোটে করে যেতে হয়। ভারত মহাসাগরের জল কেটে তীব্র গতিতে ছুটে চলেছে সাদাতদের বোটটা। থমা খুব এনজয় করেছে। ফাহমিদা চোখ বন্ধ করে রেখেছে, মনে হয় একটু ভয় পেয়েছে। সাদাত ফাহমিদার হাতটা নিজের হাতে নিল। কি ভয় পাচ্ছ? হ্যাঁ, সাঁতার জানি না, ভয় তো পাবোই। ভয় পেও না, আমি তো আছি। সাদাত তমাকে মিথ্যে বলেনি, আসলে ও ফাহমিদাকে অনেক ভালোবাসে। ফাহমিদাকে প্রথম দেখার দিনটা আজও স্পষ্ট মনে আছে সাদাতের। 9-এ পড়তো প্রথম পিরিয়ডে ফিরোজ স্যারের ফিজিক্স ক্লাস চলছিল। ফাহমিদার দরজার সামনে এসে দাঁড়ালে স্যার বললেন, তুমি তো পুরো 10 মিনিট লেট। ক্লাস খুঁজে পাচ্ছিলাম না স্যার। স্যার সবার সাথে পরিচয় করিয়ে দেন। ও হচ্ছে ফাহমিদা আলম, নতুন ভর্তি হয়েছে, খুব ভালো স্টুডেন্ট। ওর আগের স্কুলে সবসময় ফার্স্ট হতো। পাশ থেকে নিলয় বলে উঠল, স্কুলটা মনে হয় বেশি ভালো ছিল না স্যার। আর সবাই জোরে হেসে উঠল। ফিরোজ স্যার বললেন, তোমরা হেসো না, আমি ওর একাডেমিক রেকর্ড দেখেছি, খুব ভালো। ফাহমিদা, আশা করি তুমি আগের স্কুলের মতো এখানেও তোমার পারফরমেন্স ধরে রাখবে। প্রথমে স্যার ওর প্রশংসা করেছিল, জন্য কিনা জানি না, একমাত্র সাদাত ছাড়া ক্লাসের কেউই ফাহমিদার সাথে খুব প্রয়োজন ছাড়া কথা বলতো না। বেচারি একরকম একঘর হয়ে গিয়েছিল। তখন থেকে সাদাতের খুব মায়া হতো ফাহমিদার জন্য, আর সেই মায়া থেকে একসময় ভালোবাসা হয়েছে।
সাদাতের পুরো ইয়ার 9-এ সবচেয়ে ভালো স্টুডেন্ট পার্থ। সেও সবসময় ফার্স্ট হয়। সামনে বার্ষিক পরীক্ষা, জোরালো গুঞ্জন চলছে, মনে হয় পার্থ রেকর্ড এবার ব্রেক হয়ে যাবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন নিলয় এসে সাদাতকে বলল, সাদাত যদি কোনোভাবে ফাহিমে থেকে ফার্স্ট হয়ে যায়, আমাদের গ্রুপের মান ইজ্জত কিচ্ছু থাকবে না। সো আমাদের কিছু একটা করতে লাগবে। কি করতে চাস? সেটাই ভাবছি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখ, কোনো 2 নম্বরের বুদ্ধি হলে আমি নেই। তাতে আমাদের গ্রুপের মান-ইজ্জত বাঁচতে হলে এটা ছাড়ার কোনো উপায় নেই। আর ফাহমিদা একমাত্র তোর কথাই বিশ্বাস করবে। শোন, ফাহমিদা সবসময় সবার আগে স্কুলে আসে। তুই এক কাজ করবি, প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন খুব সকাল সকাল স্কুলে এসে মেইন গেটের কাছে থাকবি। ফাহমিদা ঢুকলে ওকে বলবি প্র্যাকটিক্যাল পরীক্ষার রুম চেঞ্জ হয়েছে। সাদাত প্লিজ, আমাদের প্ল্যান আবার পার্থকে বলিস না, যে আদর্শবান কিছুতেই রাজি হবেন না। স্কুল লাইফের ঘটনা, বয়স আর কত, কোনটা ঠিক কোনটা ঠিক না অত শত বোঝার তো বয়স হয়নি। সাদাত তাই করলো যেভাবে নিলয় বলে দিয়েছিল। রুম নম্বরটা সাদাতের এখনো মনে আছে, 4 তলায় 405 নাম্বার রুম। সাদাত ভেবেছিল ফাহমিদা এত চালাক, ও বুঝি সাদাতের কথা বিশ্বাস করবে না। কিন্তু ফাহমিদা কোনো সন্দেহই করেনি। ও আসলে ভাবতেই পারেনি সাদাত কখনো এমন কিছু করতে পারে। ফাহমিদার রুমে ঢোকার সাথে সাথে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দিয়েছিল সাদাত। ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল 2 তলায়, তাই 4 তলায় তো আর কেউ যাবে না। ফাহমিদা চিল্লালেও কেউ শুনবে না। নিলয় বলেছে বেশি না 2 ঘন্টা আটকে রাখলেই হবে। ফাহমিদা যখন খুব কাঁদছিল, সাদাত প্লিজ এমন করো না, আমি পরীক্ষায় খারাপ করলে আমার আম্মু আমাকে অনেক মারবে। সাদাতের খুব খারাপ লাগছিল, কিন্তু ওকে যেতে দিলে নিলয় ওর উপর রাগ করবে, বলবে তোকে দিয়ে কোনো কাজই হয় না। সেদিন আর ফাহমিদা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারেনি, দেরি হয়ে গিয়েছিল বলে স্যার আর ওর পরীক্ষা নেয়নি। নিলয় আর সাদাতকে আশ্চর্য করে দিয়ে ফাহমিদা স্যারের কাছে ওদের কথা কিছু বলেনি। রেজাল্ট বের হবার পর ফার্স্ট তো দূরের থাক, ফাহমিদা এক সাবজেক্টে ফেল করল। হাসতে হাসতে নিলয় নিজেই পার্থকে সব বলে দেয়। সব শুনে পার্থ খুব ক্ষেপে যায়। নিলয় আর সাদাতকে মাফ চাইতে বলে ফাহমিদার কাছে। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায়, যার জন্য চুরি করি সেই বলে চোর। পার্থ আর ফাহমিদার বন্ধুত্ব হয়ে যায়, আর নিলয় আর সাদাত আলাদা হয়ে যায়। পরে আবার ওদের 3 বন্ধুর মিল হয় ঠিকই, কিন্তু ততদিনে পার্থ আর ফাহমিদার প্রেম শুরু হয়ে যায়। সাদাত আর কোনো সুযোগই পায় না ওর ভালোবাসার কথা বলার। সেই ফাহমিদাকে যে ও কোনোদিন নিজের বউ হিসেবে পাবে তা কল্পনাও করতে পারেনি। বোটটা এসে জেটিতে ফিরল। হঠাৎ নিজের ভাবনা থেকে ফিরে চারপাশটা দেখল সাদাত। কি অবর্ণনীয় সুন্দর একটা দ্বীপ, সাদা বালি আর নীল সাগর সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ফাহমিদা দেখো কি সুন্দর। তাই দেখছি। পার্থ ইনফরমেশন বোর্ডে দেখলো হিয়াদের প্লেনটা কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ডিপার্চারের গেটে দাঁড়িয়ে ওয়েট করতে থাকলো হিয়ার জন্য। হিয়ার নিলয় হাত ধরে কথা বলতে বলতে ডিপার্চার গেট দিয়ে বের হলো। দূর থেকে পার্থ ওদের দেখেই সরে এলো। ওরা আর বুঝতে বাকি থাকলো না পাসপোর্টের ঘটনাটা পুরোই বানানো ছিল। পার্থ খুব শক্ত টাইপের প্র্যাকটিক্যাল ছেলে, কিন্তু এত বড় ধোঁকা, তাও এমন 2জন মানুষের কাছ থেকে যাদের ও সবচাইতে বেশি ভালোবাসে। সেটাও কিছুতেই মেনে নিতে পারছিল না। পার্থের চোখে পানি চলে আসছে বারবার। পকেট থেকে সানগ্লাসটা বের করে পরে নিল। ও চাই না ওর চোখের পানি ওরা কেউ দেখুক। এয়ারপোর্টের বাইরে এসে পার্থকে দেখতে পেল হিয়া। একটু আগের হাসি খুশি ভাব শেষ। খুব মন খারাপ করে কাছে এসে বলে, তুমি জানো কি পরিমাণ অস্বস্তিকর একটা জার্নি ছিল? মানুষ কি করে এত অবলীলায় মিথ্যা বলে? কি রে দোস্ত, তুই এদিকে রিসোর্টে যাসনি? দেখো হিয়া, তুমি কত রোমান্টিক আর রেসপন্সিবিলিটি হাজবেন্ড পেয়েছো। নিলয়ের মেকি হাসি দেখে পার্থর মন চাইছিল একটা থাপ্পড় লাগাতে, কিন্তু অনেক কষ্টে নিজেকে দমন করলো। বোটে করে যাওয়ার সময় পার্থ জিজ্ঞেস করলো, কি ব্যাপার নিলয়, তুই একবারও তোমার কথা জিজ্ঞেস করলি না? তোমা খুব স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ মেয়ে, ও নিজেই নিজের খেয়াল রাখতে পারে। কথাটা হিয়ার একটু লাগলো। কেন, আমরা বুঝি স্ট্রং অ্যাক্টিভ না? না, আমি সেটা মিন করিনি। তামার প্রশংসা করাতে হিয়া মনে হয় একটু ক্ষেপে গেছে। হিয়া আর পার্থ পাশাপাশি বসেছে। নিলয় ওদের থেকে দূরে বোটের একেবারে সামনে যেয়ে বসলো। নিলয় কেন তমার জন্য টেনশন করবে? সবাই যা ভাবছে নিলয় আর তমার রিলেশনটা তো সেরকম না।
নিলয়ের বাবার ছোটবেলার বন্ধু তমার বাবা অনেক বছর ধরে মেলবোর্নে সেটেল। দুই বন্ধুর খুব ইচ্ছে তারা ছেলে মেয়েদের বিয়ে করিয়ে বন্ধু থেকে বেয়াই হবেন। নিলয় কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু যেদিন হিয়ার বিয়ে হয়ে গেল আর নিলয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না, সেদিনই ও ডিসাইড করে বিয়ে করে ফেলবে, তাহলে হয়তো হিয়াকে ভুলতে পারবে। খুব অল্প আয়োজনের মধ্যে দ্রুত বিয়ে হয়ে যায় তমা নিলয়ের। ওর বাবা মনে করেছে ছেলে এতদিনে রাজি হয়েছে, যদি হঠাৎ করে আবার মত বদলে ফেলে। হুট করে বিয়ে তো করে ফেলেছিল নিলয়, কিন্তু ওর জীবনে হিয়া ছাড়া আর কাউকে একসেপ্ট করা ওর পক্ষে কিছুতেই সম্ভব না। নিলয় ঠিক করে বিয়ে রাতে তমাকে স্পষ্ট সব জানিয়ে দেবে। নিলয় কিছু বলার আগেই নিলয়কে অবাক করে দিয়ে তমা বলে, দেখেন, আমি আমার বাবাকে খুশি করার জন্য আপনাকে বিয়ে করেছি। আমি একটা সুইডিশ ছেলেকে ভালোবাসি। আমার বাবা কিছুতেই বিদেশি ছেলের সাথে বিয়েতে রাজি না, এই জন্য আপনার বাবা বলার সাথে সাথে তাড়াতাড়ি আমাকে নিয়ে এসে আপনার সাথে বিয়ে দিয়েছে। আপনি কেন এমন মেয়ের সাথে থাকবেন যে অন্য কাউকে ভালোবাসে? নিলয় বলল, তাহলে কি করা যায়? তমার প্ল্যান আগে থেকেই রেডি। 6 মাস আমরা হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং করব। সবাইকে দেখাবো আমাদের মধ্যে অনেক ঝগড়া হচ্ছে, সমস্যা হচ্ছে। আফটার 6 মান্থ আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। কি বলেন? নিলয় আর কি বলবে, ওর সব কাজ তো তমা সহজ করে দিল। দ্রুত গতিতে বোটটা জেটির দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে সাদাত, ফাহমিদা আর তমাকে হাত নাড়াতে দেখলো ওরা। পার্থ ভাবছে কি করে কাটাবে আগামী কয়েকটা দিন এই বিশ্বাসঘাতক স্বার্থপরদের সাথে। রিসোর্টের কটেজটা খুব সুন্দর, বিশাল একটা রুম, একপাশে বেশ বড় একটা বেড, কাভার্ড আর ড্রেসিং টেবিল রাখা, অন্য পাশে ভেলভেটের সোফা সেট আর পুরো দেয়াল জুড়ে বিশাল একটা টিভি। পুরোটাই ওপেন, কোনো পার্টিশন নেই। আর পেছন দিক দিয়ে বের হলে খোলা একটা বারান্দা, যার একপাশে বাথরুম। বারান্দাতে বেতের চেয়ার, টেবিল পাতা। বারান্দা দিয়ে বাইরে বের হলে ছোট একটা প্রাইভেট বিচের মতো আছে। সব মিলিয়ে অসাধারণ। হিয়া ভাবছে, ইস, যদি ওর সাথে নিলয় থাকতো, দুজনে মিলে এই বিচে বসেই সারাটা দিন পার করে দেয়া যেত। জায়গা যতই সুন্দর হোক না কেন, ভালোবাসার মানুষ সাথে না থাকলে সে জায়গার কোনো দাম নেই। ঘুম থেকে উঠে হিয়া দেখে পার্থ রুমে নেই। কাল রাতে ঘুমানোর সময় বলেছিল, তুমি ঘুমাও, আমি একটু পরে শোবো। কিন্তু পরে মনে হয় সোফাতেই শুয়ে পড়েছিল। সোফাতে একটা ব্ল্যাঙ্কেট আর বালিশ দেখলো হিয়া। থাক, ভালো হয়েছে। কাল থেকে কেন যেন মনে হচ্ছে পার্থ একটু চুপচাপ। এয়ারপোর্ট থেকে এসে তেমন কোনো কথাই বলেনি হিয়ার সাথে। ওকে কিছু বুঝতে পেরেছে। মিথ্যা কথা বলা, লুকোচুরি করা, এগুলো হিয়ার ডিকশনারিতে ছিল না কোনোদিনও। আজ সেগুলো হয়ে গেছে ওর নিত্যদিনের সঙ্গী। নিলয়, দেখো তোমায় ভালোবেসে আমি কতটা নিচে নেমে গেছি। যে ভালোবাসা মানুষকে তার নজরে নিচে নামিয়ে দেয়, ছোট করে দেয়, সেটা ভালোবাসা না, তীব্র মোহ। যে মোহতে মানুষ কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায়, সেটাই হয়েছে হিয়ার সাথে। আর নিলয়, ওর কাছে তো এটা জাস্ট একটা চ্যালেঞ্জ। ওর সব সময় নিষিদ্ধ সবকিছুর প্রতি আগ্রহ বেশি। পার্থ খুব ভালো করে জানে, একবার হিয়াকে পুরোপুরিভাবে পেয়ে গেলে ওর প্রতি নিলয়ের আকর্ষণ চলে যাবে। হালকা নীল আকাশ, গাঢ় নীল সাগর, ধবধবে সাদা বালি, এ যেন এক ঐশ্বরিক সৌন্দর্য। এত সৌন্দর্য উপভোগ করা যায় না যদি না মন ভালো থাকে। পার্থ পুরো ব্যাপারটা ভুলে থাকতে চায়, অন্তত ছুটির কয়েকটা দিন। দেশে যেয়ে সরাসরি কথা বলবে হিয়ার সাথে, কিন্তু পারছে না। ঘুরে ফিরে মনে পড়ে যাচ্ছে কি ঝক্কিটাই না হলো ঢাকা এয়ারপোর্টে পাসপোর্ট নিয়ে, আর সেটা পুরোই বানানো ছিল। ওকে কি ওরা এতই বোকা ভাবে? আশ্চর্য। নিলয়কে তো জিজ্ঞেস করেছিল হিয়াকে পছন্দ করে কিনা, তখন না করলো কেন? সম্পর্কে কি কোনো ফাজলামো নাকি? এই আছে, এই নিয়ে এমন করে হয়? হতে পারে নিলয়ের জন্য, কিন্তু পার্থর জন্য তো না। অনেকগুলো গাংচিল একদম নিচেই দিয়ে উড়ে গেল। খুব ভোরে উঠে হাঁটতে বের হয়েছে পার্থ। কেন যেন হিয়ার সাথে এক রুমে থাকতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল। পাখিগুলোকে দেখে একটা কথা মনে হলো পার্থ, আমরা মানুষ খুব বুদ্ধিমান প্রাণী, তাই নিজেদের নিয়ে গর্ব করি। কিন্তু একটা পাখি কিন্তু কোনোদিনও নিজের জোড়া রেখে অন্যের জোড়ার কাছে যাবে না। এমন কুরুচিপূর্ণ কাজ শুধু মানুষরাই করতে পারে। সবাই মন দিয়ে শোনো, আজকে আমরা যাচ্ছি একটা ডে ট্রিপে। বিশাল ছাতার মতো ছাদ, তার নিচে বালির উপর চেয়ার টেবিল পাতা, সেখানে বসে ব্রেকফাস্ট করছে ওরা সবাই। বুফে ব্রেকফাস্ট যে যত খেতে পারে, সমস্যা নেই। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম। নিলয় সবাইকে 8টার মধ্যে আসতে বলেছে। জরুরি কিছু বলবে সবাইকে। তো যা বলছিলাম, আজকে আমরা যাব একটা ডে ট্রিপে। নীলে দাঁড়া,
পার্থ এসে নিক, তারপর বল। কি ব্যাপার হিয়া, তোমার বর কোথায়? নিলয় কেমন যেন ঠেস মেরে কথাটা বলল। হেঁটে ব্রেকফাস্ট করতে আসার সময়ও নিলয় যেন কেমন একটা আচরণ করছিল হিয়ার সাথে। ও কি ভাবছে কাল রাতে পার্থর সাথে ওর কিছু হয়েছে? ওর কি মাথায় সমস্যা? ও তো তোমার সাথে এক কটেজে ছিল, কিন্তু হিয়া তো এমন করছে না। হিয়া বলল, পার্থ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও সকালে হাঁটতে বের হয়েছিল, আমি বের হওয়ার সময় ফিরেছে। আমাকে বলল চলে আসতে, ও গোসল করে আসছে। কি জানি বাবা, তোমরা কেমন কাপল জানি না, একজন আরেকজনকে ছেড়েই সব করে ফেলছো, তাও আবার এরকম রোমান্টিক একটা জায়গায়। আমাকে আর সাদাতকেই দেখো, আমরা দুজন দুজনকে 1 মিনিটের জন্য কাজ ছাড়া করি না। ভূতের মুখে রাম নাম। পার্থ ঢুকতে ঢুকতে ফাহমিদার কথা শুনে ফেলেছে। বললাম ভূতের মুখে রাম নাম। স্কুল জীবনে তো সাদাতকে পাত্তাই দাওনি কখনো, আর কি কি যে ওকে বলতে, সেগুলো শুনলে তো সাদাত এখনই অজ্ঞান হয়ে যাবে। তোমার মুখে রিলেশনের উপদেশ মানায় না, সবাই জানে সেটা কেন। কিছু মানুষ আছে বোকার ভান ধরে থাকে, আসলে তারা অনেক চালাক আর ধুরন্ধর। শেষের কথাটা ফাহমিদার দিকে তাকিয়ে, কিন্তু আসলে হিয়া নিলয়কে উদ্দেশ্য করেই বলেছে পার্থ। পার্থ ভালো খেপেছে। আচ্ছা আচ্ছা, হয়েছে, বাদ দে সব। ঢোক গিলে বলল সাদাত। নিলয় বলা শুরু করলো, আজকে আমরা যে ট্যুরে যাচ্ছি সেটাতে কি কি আছে বলছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমাদের নিয়ে যাবে হিমাফুসি আইল্যান্ডের কাছে, ক্যাপটিভেটিং স্ট্যাপ ব্যাংকস, যার মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ভেসে ওঠা বালির তীর। সেখানে আমরা দুপুরের লাঞ্চ করব, আর ওই দ্বীপে যাওয়ার পথে আমাদের ডলফিন দেখাবে। তারপর আমরা ফ্রেন্ডলি হাঙ্গরের সাথে স্নোকেলিং করব। এরপর আমরা আরেকটি দ্বীপে যাব, সেটা সৈকতের অনেক কাছে স্কেটিং রেই বা পাতা মাছ সাঁতার কাটে। চাইলে নেমে ওদের সাথে ছবি তোলা যাবে। তারপর সন্ধ্যায় একটু আগে আমরা ফিরে আসব। এটা সারাদিনের টিপ। অনবোর্ড ওরা স্ক্যানার, পানি এগুলো প্রোভাইড করবে। এভরিথিং ক্লিয়ার? তোমরা কি এক্সাইটেড? আমি রিয়েলি অনেক এক্সাইটেড। সবাই 10টার মধ্যে যেটাতে চলে এসো প্লিজ। কেউ দেরি করো না, দেরি করলে ওরা আমাদের রেখেই চলে যাবে। হাঙ্গর আবার ফ্রেন্ডলি হয় না কি করে, হ্যাঁ? জিজ্ঞেস করলো সাদাত। কয়েকটি ছোট জাতের হাঙ্গর আছে যেগুলো সাধারণত নিরাপদ। আজকে আমরা দেখতে যাব হোয়াইট টিপ রিশ শার্ক নামের ছোট একটা শান্ত জাতের হাঙর, যাদের দৈর্ঘ্য 5-5.5 ফিটের বেশি হয় না। নিলয়ের ব্রিফিং শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে কটেজের দিকে হাঁটছে। পার্থ সবার আগে, সবার শেষে বের হলো হিয়া। নিলয় তো আমাকে বলল, তুমি এগো, আমি আসছি। নিলয় থেমে হিয়ার জন্য ওয়েট করলো, পাশাপাশি আসতে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? পার্থর মুড অফ কেন? আমার সাথে কেন কথা বললো না যে? মনে হয় কিছু আজ করতে পারছে। কি বলো? কেন, সমস্যা কি জানলে তো ভালোই। এগুলো কি বলছো? আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি হারাতে চাই না। বাহ, বেস্ট ফ্রেন্ডের বউয়ের সাথে প্রেম করছো আর বলছো ফ্রেন্ডকে হারাতে চাও না। আসলে তোমাকে না আমি মাঝে মাঝে একদমই বুঝতে পারি না। নিলয়ের উপর রাগ করে দ্রুত এগিয়ে যেয়ে পার্থর পাশে পাশে হাঁটতে লাগলো হিয়া। যথারীতি 10টার দিকে রওনা হয়ে গেল সবাই। রিসোর্ট থেকে বোট ছাড়ার আধা ঘন্টা পরই গভীর সমুদ্রে চলে আসলো ওদের বোট, আর একটু পরই ঝাঁকে ঝাঁকে ডলফিন দেখতে পেল। ওদের ট্যুর গাইড বলল, আপনাদের ভাগ্য ভালো, এত ডলফিন একসাথে কমিয়ে দেখা যায়। ডলফিন খুব ফ্রেন্ডলি প্রাণী। একটা জায়গায় বোটটা থামিয়ে রাখলো কিছুক্ষণ। অনেকে নেমে সাঁতার কাটছে, স্নর্কলিং করছে। গাইড বলল, যারা সাঁতার জানে না তারাও স্নর্কলিং করতে পারবে, কোনো সমস্যা নেই। একটা মাস্কের মতো মুখে লাগাতে হয়, যার সাথে একটা লম্বা পাইপ থাকে। পাইপের মুখটা পানির উপর রাখতে হয়, তাহলে পানির মধ্যে উল্টো হয়ে মুখ ডুবিয়ে ভেসে থাকলেও শ্বাস নেওয়া যায়। খুব দারুণ পদ্ধতি। গাইড ভালো করে সবাইকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। পার্থ, নিলয় আর তমা নেমে গেল। ফাহমিদা নামবে না, ও ভয় পায়, আর তাই সাদাতও যাবে না। নিলয় আবার উঠে এসে হিয়াকে অনেক রিকোয়েস্ট করলো নামার জন্য, কিন্তু হিয়াও ভয় পায়। পার্থ পানির নিচে মুখ দিয়ে ভাসছে, পাতাল দুনিয়ার অপরূপ সৌন্দর্য দেখছে। কত রং বেরঙের মাছ, কি ঝকঝকে পরিষ্কার পানি।
পানি নিচের সব কাচের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। একবার ভেবেছিল নামবে না, কিন্তু ও যদি না নামতো নিলয় ভাবতেও ভয় পাচ্ছে। সেটাও কিছুতেই চায় না। পার্থর মনে হচ্ছে ওর মাথাটা হালকা হয়ে গেছে। ও ডিসাইড করেছে আজই কটেজে যেয়ে ও হিয়াকে সরাসরি জিজ্ঞেস করবে। যদি দরকার হয় রিসেপশনে কথা বলে অন্য একটা রুম বা কটেজ নিয়ে নেবে। ডলফিনের এরিয়া থেকে ওদের বোট রওনা হয়ে গেল। বোটে ফিরে এসে তমা খুব উচ্ছ্বসিতভাবে বলছিল, কি দারুণ অভিজ্ঞতা হলো, তোমরা না যেয়ে অনেক মিস করলে। তমার কথাতে নিলয় বলে উঠল, আর বলো না, আমাদের বাঙালি মেয়েগুলো বেশিরভাগই ভিতর ডিম। এখানে ভিতর ডিমে কি আছে? তোমার সাঁতার জানে এই জন্য ও ভয় পায়নি। আমরা তো আর সাঁতার জানি না। যেসব বাঙালি মেয়েরা সাঁতার জানে তারা ভয় পাবে না। হিয়া কড়া একটা জবাব দিল নিলয়কে। স্কর্গলিং করাতে সাঁতার জানা লাগে না, আর সাঁতার জানলেও তুমি নামতে পারতে না। তার ছিল ভরে পাল্টা জবাব দিল নিলয়। এরপর ওদের বোট এমন একটা জায়গায় থামালো যেখানে অনেকগুলো হাঙ্গর একসাথে সাঁতার কাটছে। ওদের মতো আরো অনেক পর্যটক বোটও দাঁড়িয়ে আছে এখানে। ঠিক আগের বারের মতন এখানেও সবাই হাঙ্গরের সাথে স্নর্কলিং করছে। গাইড জিজ্ঞেস করলো কে প্রথমে যাবে। সবার আগে হাত উঠালো হিয়া। গাইড অবাক হয়ে গেল। আর ইউ নট স্কোর্ড এনিমোর? নো। সবাইকে অবাক করে দিয়ে হিয়া নেমে গেল। একে একে তমা, নিলয় আর পার্থও নামলো। তমা নিমের সাঁতারে অনেক দূরে চলে গেল। গাইডরা না করেছে বেশি দূর যেতে না। তমার কোনো খেয়ালই নেই, যারা সাঁতার জানে না তাদের সাথে গাইড থাকে। হিয়ার গাইডকে রেখে দূরে সরে যাচ্ছিল। মনে হচ্ছে ও তমার সাথে কম্পিটিশন করতে চায়। হাঙ্গর ঝাঁকের খুব কাছাকাছি চলে গেল হিয়া। এগুলো হিংস্র হাঙ্গর না, কিন্তু তারপরও ওদের গায়ের ধাক্কা লাগতে পারে। হিয়া একদম হাঙ্গরের ঝাঁকের মাঝখানে ঢুকে গেছে। ওকে ঘিরে হাঙ্গরগুলো চক্কর দিচ্ছে। হঠাৎ ব্যাপারটা খেয়াল করলো হিয়া। ভয় ও হাত পা ছেড়ে দিল। এখন আর ভেসে থাকতেও পারছে না, মনে হচ্ছে ডুবে যাবেও। তখনই পার্থ পানি নিচে দিয়ে যেয়ে ওকে টেনে নিয়ে আসলো বোটের কাছে। কোনো মতে বোটে উঠে হাঁপাতে লাগলো হিয়া। নিলয় উঠে এসে বলল, এই জন্য বলে যে যেটা পারে না তা সেটা করা উচিত না। নিলয় প্লিজ মাইন্ড ইয়োর ওন বিজনেস। ধমক দিয়ে বলল পার্থ। এরপরে বাকিটা ট্রিপ তমা নিলয় বাদে বাকিরা মনমরা হয়ে রইল। আর হিয়া এত ভয় পেয়েছে যে কোনো কথাই বলতে পারছে না। নিলয় ওর সামনে যেয়ে ফিসফিস করে বলল, বি প্র্যাকটিক্যাল। বেড়াতে আসলে এরকম কিছু করতেই পারে, এটাও পার্ট অফ দ্য অ্যাডভেঞ্চারের। এরকম মুড অফ করে রাখলে হবে? এত সুন্দর জায়গায় তো আর প্রতিদিন আসা হবে না। তুমি এনজয় করো, তোমাকে তো মানা করছি না। তোমা আছে না, ওকে নিয়ে যাও। স্টিং রে দেখার জন্য নেমে গেল তমা নিলয়। পার্থ এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো হিয়া? পা ধরে রেখেছো কেন? ডান পাটা একটু ব্যথা করছে, মনে হয় টান খেয়েছি। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বোটের জানালা দিয়ে বাইরে তাকালো হিয়া। নিলয় আর তমা আসলে খুব এনজয় করছে। হঠাৎ একটা মুহূর্তের জন্য হিয়ার মনে হলো তমা আর নিলয় একদম মেড ফর ইচ আদার। কলেজে ফিরে আসতে আসতে হিয়ার পায়ে ব্যথা আরো বেড়ে গেল। ডিনারও করতে যেতে পারলো না। পার্থ ওদের ডিনার রুমে আনিয়ে গেল। রাতে ব্যথা বেড়ে হিয়ার পা ফুলে টুলে অস্থির অবস্থা। ব্যথায় জ্বরও চলে আসলো। পার্থ রিসেপশনে ফোন দিয়ে রিসোর্টের ডাক্তারকে আসতে বলল। ডাক্তার দেখে বললেন, হয়তো বোর্ডে ওঠার সময় কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছেন। তখন আপনি এত আতঙ্কিত হয়েছিলেন যে খেয়ালই করেননি। এক্সরে না করা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না কি হয়েছে। আর এই রিসোর্টে এক্সরে ফ্যাসিলিটি নাই। আপনাদের মালে যেতে লাগবে। আমাদের রিটার্ন পরশুদিন। যদি দেশে যে একেবারে এক্সরে করাই তাহলে হবে। আমার মনে হয় না 2 দিনের বেশি সমস্যা হবে। আমি ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি। আপাতত আপনি খুব প্রয়োজন ছাড়া একদম চলাফেরা করবেন না। ফাহমিদা, সাদাত আর তমা কটেজে এসে হিয়ার সাথে দেখা করে গেল। হিয়া দরজার দিকে বারবার দেখছিল। ও ভেবেছে নিলয় বুঝি পেছনে আছে, একটু পর ঢুকবে। ওর চাহানি দেখে তমা বলে উঠল, ডিনারের সময় নিলয়ের এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আড্ডায় লেগে গেছে, পরে হয়তো আসবে। নিলয় আর আসেনি, এমনকি এখন পর্যন্ত একটা কল কিংবা মেসেজও দেয়নি। একটু পর পর মোবাইল চেক করছে হিয়া, নিলয় কোনো মেসেজ দিল কিনা।
মানুষ এত অদ্ভুত হয় কি করে? নিলয়ের জন্য হিয়া ওর স্বামীকে কত বড় ধোকা দিল, আর আজ ও এরকম অসুস্থ আর নিলয়ের কোনো খবর নেই। হিয়ার বিয়ের পর থেকে নিলয় হাজারবার বলেছে, হিয়া, আমি তোমাকে ভালোবাসি। এটা কেমন ভালোবাসা? আর পার্থ ওকে আজ পর্যন্ত মুখ দিয়ে একবারও বলেনি ও কত ভালোবাসি হিয়াকে। অথচ বেচারা সারা রাত জেগে ওর মাথায় জলপট্টি দিল, ওকে ওষুধ খাওয়ালো, ধরে ধরে বাথরুমে নিয়ে গেল। হিয়া শিওর পার্থ যে বুদ্ধিমান ও সব বুঝে গেছে, কিন্তু সব জানার পরও স্বামী হিসেবে ওর দায়িত্ব পালনে সে একটু অবহেলা করেনি। গতকাল পর্যন্ত হিয়া শিওর ছিল যে ও নিলয়কে ভালোবাসে, কিন্তু আজ হিয়া পুরোই কনফিউজড। চোখ খুলেই খুব সুন্দর একটা দৃশ্য দেখল হিয়া। সকালের মিষ্টি রোদ সাগরের নীল পানির রিফ্লেকশনে কটেজের ঘরটাকে নীলসে আলোতে ভরে দিয়েছে। মাথা ঘুরিয়ে পার্থকে খুঁজল। সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছে। পার্থর মুখের উপরও রোদ এসে পড়েছে। পার্থ নিলয়ের মতো এত হ্যান্ডসাম না হলেও বেশ মায়াবী চেহারা। হাসিটা মিষ্টি, আর ওর ভারী ফ্রেমের চশমাটা পরলে ওকে আরো কিউট লাগে, অনেকটা হ্যারি পটারের অ্যাডাল্ট ভার্সন। ধীরে ধীরে শব্দ কম করে বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেয়ে পর্দাটা টেনে দিল। পার্থ খুব আরাম করে ঘুমোচ্ছে। ওর ঘুমটা ভাঙাতে চায় না হিয়া। সারা রাত ব্যথা জ্বর সব মিলিয়ে নিজেও ঘুমোতে পারেনি, আর পার্থকেও ঘুমোতে দেয়নি। বাবা মার একমাত্র সন্তান হিয়া, ছোটবেলা থেকে আদুরে, বেশ অল্পতে কাহিল হয়ে যায়, আর গতকাল তো বেশ ভালো রকম ব্যথা পেয়েছে। ঠুং করে মোবাইলে শব্দ হলো। হাতে নিয়ে দেখলো নিলয় মেসেজ করেছে। হিয়া, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। আমি জানতামই না তুমি এত ব্যথা পেয়েছো। পরে আমাকে তমা বলল। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। পার্থ যদি কিছু মনে করে তাই আর ফোন করিনি। প্লিজ প্লিজ রাগ করো না। কি মনে করে মেসেজটা ডিলিট করে দিল হিয়া। উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বারান্দার চেয়ারটায় এসে বসলো। মোবাইলটা ভাইব্রেট দিয়া। নিলয়ের ফোন আসছেও। ও মেসেজ সিন করেছে আর এখনও রিপ্লাই দেয়নি, তাই মনে হয় ফোন দিচ্ছে। ফোনটা ধরতে নিয়েও ধরল না হিয়া। পার্থ যদি ঘুম ভেঙে যায়। কেটে দিল নিলয়ের ফোন। নিলয় আবার ফোন দিচ্ছে। ও খুব অস্থির প্রকৃতির ছেলে। হিয়া জানে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হিয়া ফোন না ধরবে নিলয় ফোন দিতেই থাকবে। এই ঘটনাটা যদি আজ থেকে ঠিক 6 মাস আগেও ঘটতো না, হিয়ার থেকে খুশি আর কেউ হতো না। গত কয়েকটা বছর এটাই তো চেয়েছিল হিয়া, যে নিলয় হিয়ার জন্য পাগল থাকবে, হিয়াকে অনেক ভালোবাসবে। কোইন্সিডেন্টলি ঠিক 6 মাস আগে আজকের দিনে নিলয় যখন হঠাৎ হিয়াকে ফোন দিয়ে বলল, আসো দেখা করব। হিয়া তো ভেবেছিল এতদিনে মনে হয় নিলয় ওর ভালোবাসার মর্ম বুঝেছে। নিলয়ের প্রিয় রং হলুদ, যেটা হিয়ার খুব অপছন্দের একটা রং। তারপরে মার শাড়ি থেকে বেছে বেছে একটা হলুদ রঙের জামদানি শাড়ি পরেছিল হিয়া। বেলি রোডে যেতে বলেছিল নিলয়। যে দেখে মঞ্চ নাটকে টিকিট কেটেছে বলল, খুব ভালো একটা নাটক এসেছে, চলো দেখি। নাটক দেখতে বসেছে মাত্র আরেকটা ছেলে আসলো। নিলয় পরিচয় করিয়ে দিল, হিয়া ও আমার বন্ধু পার্থ। আর পার্থ ও হিয়া। কি হচ্ছে হিয়া ঠিক বুঝে উঠতে পারছিল না। নিলয় ওকে যখন ডেকেছে তো ওর বন্ধুকে কেন ডাকলো? নাটক শুরু হয়েছে 10 মিনিটও হয়নি, নিলয়ের একটা ফোন আসলো। এক্সকিউজ মি বলে উঠে গেল। সেজে গেল, আর খবর নেই। হিয়ার বুঝতে বাকি থাকলো না পুরো ব্যাপারটা নিলয়ের সাজানো ওর আর পার্থর সেটিং করানোর জন্য। ওর চোখ ফেটে পানি আসছিল। পার্থকে দেখে মনে হলো সেও জানতো না নিলয় এভাবে উঠে যাবে ওদের একা রেখে। হিয়াকে নার্ভাস দেখে পার্থ বলল, আপনি মনে হয় কিছু জানতেন না, তাই না? না। নাটকটা ভালো লাগছে না, অন্য কোথাও যাবেন? আর আপনি চাইলে আপনাকে বাসায় ড্রপ করে দিতে পারি। নিলয়ের উপর রাগ করে বাসায় আর যায়নি হিয়া। ওদিন সারা বিকেল ঘুরেছিল পার্থর সাথে। ছেলেটা ভালোই। নিলয়ের উপর রাগ করে একরকম পার্থর সাথে বেশি মেলামেশা শুরু করে ও। আর পরিচয়ের কিছুদিন পর যখন পার্থ বিয়ের প্রস্তাব দেয়, প্রথমে ফোন দিয়ে নিলয়কে বলেছিল। নিলয় বলল, তোমার লাইফ তোমার ডিসিশন, আমি কি বলবো? এতটুকু বলতে পারি, আমার বন্ধু খুব ভালো মানুষ। ওকে বিয়ে করলে তুমি কোনোদিনই অসুখী হবে না। তোমার কি আর কিছুই বলার নেই নিলয়? খুব আকুতি করে জিজ্ঞেস করেছিল হিয়া। আর কি বলার থাকবে? নিলয়ের ফোন রেখে পার্থকে ফোন দিয়েছিল, বলেছিল, আমি রাজি, তবে যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। ও তাড়াহুড়ো দেখে অবাক হয়েছিল। পার্থ কিন্তু হিয়া জানে ও সাহস বেশিক্ষণ নাও ধরে রাখতে পারে। এরপর নিলয়ের সাথে ওর দেখা হয় ওদের বিয়েতে। সেদিন রাতেই ফোন দেয় নিলয়। ঠিক আজকের মতো যতবার কাটছে ততবার ফোন দিচ্ছে। হিয়াকে বারবার ফোন কাটতে দেখে পার্থ শেষে বলে, হতে পারে কোনো ইম্পর্টেন্ট ফোন। তুমি? না, ফোন ছিল। না।
কথা বলো, আমি একটু আসছি। ফোন ধরলে নিলয় ঠিক সে কথাগুলো বলে যেগুলো এতটা বছর হিয়া শুনতে চেয়েছিল নিলয়ের কাছে। হিয়া, তুমি অন্য কারো হতে পারো না। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু আর আমি দেরি করতে চাই না, তাই আজ রাতেই তোমাকে বললাম। হিয়ার বাসরাত সেখানেই শেষ। পার্থ চেয়েছিল সারা রাত বসে ওরা গল্প করবে, গান শুনবে, আরো কত কি প্ল্যান করে রেখেছিল। হিয়া ঘুম পেয়েছে বলে যেয়ে শুয়ে পড়ে। এরপর থেকে এমনই চলছে গত 1.5 মাস যাবৎ। কিছু না কিছু বলে পার্থকে ওর কাছে আসতে দেয়নি হিয়া। বারান্দায় কাচের দেয়াল দিয়ে পার্থকে দেখলো। হিয়া এখনো ঘুমোচ্ছে। কি অবিচারটাই না ওর উপর করেছে হিয়া। কাল যদি এভাবে ডুব সাঁতার দিয়ে হিয়াকে টেনে না আনতো পার্থ, তো মনে হয় ডুবেই যেত। গতকাল যখন হিয়ার মনে হচ্ছিল ও ডুবে যাচ্ছে, ও নিলয়ের দিকে তাকিয়েছিল। নিলয় কিন্তু ওকে বাঁচাতে আসেনি, বরং হিয়ার মনে হয়েছে নিলয় ভাবছে হিয়া যেটা পারে না সেটা করতে গিয়ে বিপদে পড়েছে। তাতে হিয়ার শিক্ষা হয়েছে, এটা নিলয় এনজয় করেছে। হে তো যে ভয় পেয়েছে হিয়া, নিলয় একবার এসে জিজ্ঞেসও করেনি তুমি ঠিক আছো, ব্যথা পেয়েছো কিনা। উল্টোকে উপদেশ দিচ্ছিল, বি প্র্যাকটিক্যাল, অ্যাডভেঞ্চার হয়েছে, আরো কত কি। আবার মোবাইল ভাইব্রেট হচ্ছে। এবার কটেজের ফোনটাই বেজে উঠল। ফোনের শব্দে ঘুম ভেঙে গেছে পার্থ। হ্যালো, আমি তমা বলছি। একটু ধরো হিয়া। আমি এইখানে বারান্দায়। তমা কথা বলতে চাচ্ছে। হিয়াকে ফোনটা দিয়ে পার্থ ওয়াশরুমে গেল। হ্যালো তমা। তমা ফিসফিস করে বলল, নিলয়ের সাথে কথা বলো। হিয়া, কি হয়েছে তোমার? কখন থেকে তোমার মোবাইলে ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছ কেন বারবার? মেসেজেরও আনসার দিলে না। পার্থ কি তোমার সামনে? সামনে থাকলে মেসেজের রিপ্লাই তো দিতে পারো। আর কিছু বলবে? আর কিছু বলবো মানে? অন্য কোনো কিছু? অন্য আর কি বলবো? তুমি এতটাই ইরেসপন্সিবিলিটির মতো কাজ করছো, তোমাকে আর কি বলবো? কেমন আছো? তোমার ব্যথার কি অবস্থা? জ্বর কি কমেছে নাকি? এগুলো বলতে পারো? মানে? আরে এগুলোই বলতাম। বুঝলাম না তুমি এরকম বাঁকাভাবে কথা বলছো কেন। এগুলো তোমাকে পার্থ বলছে না যে ও তোমার খেয়াল করে আর আমি করি না, তাই না? সত্যি বলো। পার্থ আমাকে কিছুই বলেনি। আমি বিশ্বাস করি না তোমার মতো এত সুন্দর শিক্ষিত মেয়েও কোনোদিন হাতছাড়া করতে চাইবে নাই। পার্থ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নিলয় ফোনটা রাখছি আমি। একটু জোরেই বলল হিয়া। না, কথা বলো, সমস্যা নেই। আমি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট অর্ডার করেছি, বাইরে দেখি ওটা আসলো কিনা। বলে কটেজ থেকে বেরিয়ে গেল পার্থ। কি কি বললো পার্থ? পার্থ তোমাকে আমাকে কথা বলার সুযোগ দিয়ে গেল। নিলয় হতে পারো তুমি পার্থর ছোটবেলার বন্ধু, কিন্তু পার্থ যে কতটা উঁচু মনের মানুষ তা তুমি এখনো জানো না। ওয়াও হিয়া, ওয়াও, তুমি পার্থর প্রশংসা করছো, তাও আমার কাছে। যে তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তুমি কি সেই হিয়া যে বিয়ে করেছো একজনকে আর প্রেম করছো অন্য একজনের সাথে? হ্যাঁ, আমি সেই হিয়া। আমি ভুল করে শিখেছি। তোমার মনে হয় আমাদের ঘটনা পার্থ জানলেও ও তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারবে? সত্যি জানার পরেও যা ডিসাইড করবে আমার তাতে আপত্তি নেই। আমি শাস্তি হিসেবে মাথা পেতে নিব। তখন আবার কাঁদতে কাঁদতে আমার কাছে এসো না। নীলয় যাকে রিজেক্ট করে তাকে আর সেকেন্ড টাইম চান্স দেয় না। তুমি মনে হয় জানো না, নিলয় যারা কঠিনভাবে ভালোবাসতে পারে তারা কঠিনভাবে ঘৃণাও করতে পারে। ওপাশ থেকে ফোনটা কেটে দিল নিলয়। থাক, ভালোই হয়েছে। হিয়ার মনে হচ্ছে ও কোনো বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে। নিলয়ের মোহে এতটাই আচ্ছন্ন ছিল, নিলয়ের খারাপ ব্যবহারগুলোকে ও হিয়া ইগনোর করত। ভাবতো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু জিনিস কখনো ঠিক হয় না। আসবো। পার্থ ব্রেকফাস্টের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আসো। নাস্তাটা করে নাও, ওষুধ খেতে লাগবে। নিঃশব্দে নাস্তা করলো ওরা দুজন। নাস্তা শেষ করে উঠে যাচ্ছিল পার্থ। হিয়া বলল, একটু বসো। কিছু বলবে? তুমি তো সব জানতে, আমাকে জিজ্ঞেস করনি কেন? জিজ্ঞেস করতাম, সময় সুযোগ পাইনি, ভেবেছিলাম দেশে যেয়ে জিজ্ঞেস করব।
তোমার তো আমার উপর অনেক রাগ থাকার কথা, তাহলে গতকাল আমাকে বাঁচালে কেন? আর সারা রাত এত যত্নই বা কেন করলে? দেখো, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেম কাজটাই করতাম। প্রথমে তোমার উপর অনেক রাগ হয়েছিল, পরে মনে হয়েছে যে আমার না, তাকে জোর করে ধরে রাখার থেকে যেতে দেয়াই ভালো। পার্থ, আমি তোমার অপরাধী। সম্পর্কের শুরু থেকে কাল পর্যন্ত এক মুহূর্তের জন্যও আমি তোমার প্রতি লয়াল ছিলাম না। নিলয়কে জেলাস করার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম। আর যখন নিলয় সত্যি জেলাস হয় তখন ওর সাথে সম্পর্ক শুরু, শুধুই প্রেম, অন্য কিছুই না। কিন্তু এখন আমি রিয়েলাইজ করেছি যে এটা আমার মোহ ছিল, আর কালকের ঘটনার পর মোহটা কেটে গেছে। আমাদের সম্পর্কের কি হবে সেটা তোমার উপর ছেড়ে দিলাম আমি। পার্থ একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখো হিয়া, কবুল বলা, ধুমধাম করে বিয়ে করা, লোকজন দাওয়াত দেয়া, সেটাই তো শুধু বিয়ে না। বিয়ে হলো দুজন মানুষের একে অপরের প্রতি বিশ্বাসের অঙ্গীকার, যেটা তুমি ভেঙে ফেলেছ। আর বিশ্বাস একবার ভাঙলে তা নতুন করে জোড়া লাগানো এত সহজ নয়। বিশ্বাস না করো, মাফ করতে পারবে না? যদি মাফ করো, যদি আরেকটা বার সুযোগ দাও, আমি জানি আজ হোক কাল হোক আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সুযোগ দেয়া বলতে, কাল দেশে গিয়ে আমি বলবো না যে তুমি চলে যাও। তুমি আমার স্ত্রী হিসেবে এতদিন যেমন ছিলে, চাইলে তেমনই থাকতে পারো। যদি সময়ের সাথে সাথে আমি তোমাকে কখনো মাফ করতে পারি, আমাদের সম্পর্ক আগে বাড়বে, আর নইলে ভেঙে যাবে। হিয়া মনে মনে বলল, তুমি আমাকে তোমার কাছে থাকতে দিলেই হবে। আমি তোমার বিশ্বাস, ভালোবাসা সবটাই অর্জন করে নিব। মাঝে মাঝে চরম অপ্রিয় বিরক্তির জিনিসও অনেক আপন মনে হয়। এরপর থেকে বাসায় যাবার সময় রাস্তায় প্রচুর জ্যাম। কেন যেন আজ এই জ্যামও ভালো লাগছে। মনে হয় দেশে ফেরার আনন্দে মাত্র কয়েকদিন পর ফিরেছে মনে হচ্ছে, না জানি কতদিন। আসলে কদিন এত ঘটনা বহুল ছিল যে মনে হচ্ছিল কতক্ষণে দেশে ফিরে যাবে নিজের পরিচিত মহলে। হিয়া যেদিন ব্যথা পেয়েছিল তারপরের 2 দিনও ডে ট্রিপ বুক করেছিল নিলয়। হিয়ার ব্যথার কারণে পার্থ আর হিয়া যেতে পারেনি। হিয়া পার্থকে অনেক বলেছিল, তুমি যাও। পার্থকে কটেজে একা রেখে কিছুতেই যাবে না। বাকিরা ঘুরেছে ঠিকই, নিলয় তো এত ছবি দিয়েছে ফেসবুকে, মনে হচ্ছে হিয়াকে দেখাতে যাচ্ছে ওকে ছাড়া ও ভালোই আছে। সেদিন পার্থর সাথে কথা বলার পর সারাদিন ওরা কটেজেই ছিল। পার্থ বই পড়ে সময় কাটিয়েছে, আর হিয়া প্রাইভেট বিচের ইজি চেয়ারে শুয়ে। খুব মন চাইছিল পার্থ ওর পাশে এসে বসুক। এরকম নিরিবিলি পরিবেশ তো ঢাকায় গেলে আর পাবে না। আরো কিছু কথা পার্থকে বলতে যাচ্ছিল, কিন্তু সকালের কথার পর পার্থ একরকম দূরে দূরেই ছিল। খুব প্রয়োজন না পড়লে হিয়ার সামনে আসছিল না। নিলয় আর ওদের সাথে ব্যাক করেনি। ওর নাকি কি অফিসের কাজ আছে, তাই ওখান থেকে সিঙ্গাপুর চলে যাবে। তমা এসেছে ওদের সাথে। এয়ারপোর্ট থেকে তমাকে বিদায় দিয়ে ওরা ওদেরকে নিতে আসে। মাইক্রোতে রওনা হয়ে যায়। সাদাতরা যখন শাহবাগে নেমে গেল, পার্থ হিয়াকে বলল, আমি আজ থেকে রাতে আমার স্টাডি রুমটাতে ঘুমাবো। এমনিতেই তো ওখানে অনেক রাত পর্যন্ত কাজ করি, সো মা ব্যাপারটা খেয়াল করবেন না। তুমি কেন তোমার রুম ছাড়বে? আমি ওখানে ঘুমাই। না, দরকার নেই। তুমি গেলে মা সন্দেহ করবে। পার্থ, তোমার কি রুম চেঞ্জ করা খুবই দরকার? পার্থ মাথা ঝাঁকালো। হিয়ার কথার উত্তরে পার্থর বলতে মন চাইছিল, অবশ্যই দরকার। আমি এক মুহূর্ত তোমার সাথে এক ঘরে থাকতে চাই না, আমার দম আটকে আসে। এই যে এখন তোমার সাথে একা এক গাড়িতে আমার অসহ্য লাগছে। তুমি কি মনে করেছো তুমি সরি বলবে আর সব ঠিক হয়ে যাবে? কিন্তু মুখে কিছুই বলতে পারলো না। পার্থর ভিতরটা হিয়ার প্রতি ঘৃণায় ভরে গিয়েছে। নিলয়ের থেকে ও বেশি হিয়ার উপর রাগ হচ্ছে। নিলয় তো এমনই, কিন্তু হিয়াকে তো ও অনেক ভদ্র শান্ত একটা মেয়ে ভেবেছিল। ও যে এমন কিছু করতে পারে পার্থ ভাবতেই পারেনি। আর শুধু পার্থকে তো না, পার্থর মা, ওর পুরো পরিবার, সবাইকে ধোকা দিয়েছে হিয়া। কার কার কাছে যে সরি বলবে? আর সেদিনের সেই দুর্ঘটনা না ঘটলে তো সবকিছু তেমনই চলতো যেমন চলছিল। পার্থ হিয়াকে বলেছে ঠিকই যে ওর সাথে থাকতে পারবে, চলে যেতে হবে না, কিন্তু এটা এজন্য বলেনি যে ওকে মাফ করে দিয়েছে। পার্থর বাবা মারা যাবার পর প্রথমবারের মতো ওর মাকে খুশি হতে দেখেছিল ওদের বিয়েতে। এই খুশিও কেড়ে নিতে চায় না। ওদিকে হিয়ার বাবারও হার্টে সমস্যা, ওনারও অনেক বয়স হয়েছে। হঠাৎ বিয়ের কিছুদিনের মধ্যে মেয়ে বাড়িতে চলে আসলে উনিও সেটা মেনে নিতে পারবেন না। হিয়া প্রতারক হতে পারে। পার্থ তো আর অবিবেচক না। অনেক দিন ধরে যখন কিছু চলে তখন তা যতই অস্বাভাবিক হোক না কেন, মানুষ তাতে অভ্যস্ত হয়ে যায়। সকালবেলা পার্থ অফিসে চলে যায়, বাড়িতে আসতে আসতে সন্ধ্যে। তারপর থেকে ওর স্টাডি রুমে কাজ করে অনেক রাত পর্যন্ত, আর ওখানেই শুয়ে পড়ে। ছুটির দিনে ওর স্টাডি রুম থেকে পারতপক্ষে বের হয় না। আর হিয়া যে ওর সাথে 2টা কথা বলবে সে সুযোগও নেই।
একে তো পার্থকে এড়িয়ে চলে, ওদিকে পার্থর মা আফসানা বেগম সারাক্ষণ ছেলেকে আগলে রাখেন। হিয়া কিছু করার আগেই উনি নিজেই ছেলের সবকিছু করেন। হিয়াকে কোনো সুযোগই দেন না। মালদ্বীপ থেকে আসার পর প্রায় মাসখানেক হতে চলো দুটো মানুষ একই ছাদের নিচ থেকেও মনে হয় দুই মেরুর দূরত্বে তাদের বসবাস। সারাদিনে হাতে গোনা দু একটা কথা হয় পার্থর সাথে। হিয়া ভেবেছিল ও পার্থর সাথে থাকলে ওকে কনভিন্স করতে পারবে। এখন মনে হচ্ছে এভাবে এক যুগ কেটে গেলেও সেটা সম্ভব না। তার উপর এই বাসায় থাকা অসহনীয় হয়ে গিয়েছে পার্থর মার ব্যবহারে। তোমাদের বাসায় এভাবে করে বলে কি আমাকেও এভাবে করতে হবে? এই বয়সে অতটুকু মেয়ের কাছে এখন আমার রান্না শিখতে লাগবে দেখছি। হয়েছে হয়েছে, সরো। তোমার আর রান্নাঘরে থেকে কাজ নেই, যাও ঘরে যাও। বইয়ের দায়িত্ব তো এখনই ঠিকমতো পালন করতে পারলে না, আবার এসেছে রাঁধুনি হতে। আমি কি বুঝি না? আজ এতটা দিন হয়ে গেল ছেলে আমার নিজের ঘরে ঘুমায় না। আমরা ভদ্র ঘরের মানুষ দেখে কিছু বলি না। অন্য কোথাও হলে এতদিনে এরকম বউকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিত। পার্থর মা আফসানা বেগম গজর গজর করেই চলেছেন। বেডরুমে এসে দরজা বন্ধ করে দিল হিয়া, কিন্তু ওনার কথা এখনো এখানেও শোনা যাচ্ছে। বাধ্য হয়ে বাথরুমে ঢুকে পানির কলটা খুলে দিল। না, এখন আর শোনা যাচ্ছে না। বুকটা হু হু করে উঠল হিয়ার। এগুলো কি হচ্ছে ওর সাথে? কেন হচ্ছে এমন? ঠিক আছে, ও কিছু ভুল করেছিল, কিন্তু তার শাস্তি এভাবে পেতে হবে? কাউকে ভালোবাসা কি ভুল? কাউকে ভালোবাসা ভুল না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার ফল হয় ভয়াবহ। মা বলতেন সবসময়। মনে হয় হিয়ার সরলতা দেখে ভাবতেন আগেই মেয়েকে সাবধান করে রাখি, আর সেই ভুলই হিয়া করেছে। আফসানা বেগমের ব্যবহার সহ্য করার মতো না। হিয়া শুনেছিল যে অনেক শাশুড়িরা আছে খুব খারাপ থাকে, কিন্তু নিজের জীবনে যে এমন কিছু ফেস করবে ও ভাবতেই পারেনি। বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় ওরা মালদ্বীপ যায়। তার আগ পর্যন্ত নিলয়কে নিয়ে ব্যস্ত ছিল, আর পার্থকে এড়ানোর জন্য ওই কয়টা দিন হিয়া বাবার বাড়িতেই বেশি থাকতো। তখনও কয়েকবার আফসানা বেগমের ব্যবহার খুব অদ্ভুত মনে হয়েছিল হিয়ার কাছে, কিন্তু তখন তত খেয়াল করেনি। কিন্তু মালদ্বীপ থেকে ফেরার পর থেকে প্রায় প্রতিদিনই উনি কোনো না কোনো বিষয়ে হিয়ার ভুল ধরছেন। প্রথম দিকে নর্মালি বলতেন, আস্তে আস্তে ধমকানো শুরু করলেন। আর গত কিছুদিন ধরে উনি বুঝে ফেলেছেন যে পার্থ আর হিয়া এক ঘরে ঘুমোই না। এরপর থেকে ওনার দুর্ব্যবহার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, পার্থ বাড়িতে আসলে উনি হিয়ার সাথে খুবই ভালো ব্যবহার করেন, এমনকি পার্থর কাছে হিয়ার প্রশংসাও করেন। হিয়া কয়েকবার ভেবেছে ও পার্থকে সব বলে দেবে, কিন্তু পরে ভেবেছে দরকার নেই। পার্থ হিয়াকে কোনোদিনও বিশ্বাস করবে না। হিয়া একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে, বিয়ের আগে থেকেই করতো, বিয়ের পর আর ছাড়েনি। পার্থ চায় ও কিছুতে বিজি থাকুক। সকালে হিয়াকে ওর স্কুলে ড্রপ করে পার্থ অফিসে চলে যায়। হিয়ার স্কুল 3টা পর্যন্ত, বাসা থেকে খুব বেশি দূরে না, তাই ছুটির পর কখনো রিক্সায় কখনো বা হেঁটে বাসায় চলে আসে। দিনের ওই অতটুকু সময় ও একটু শান্তিতে থাকে। আর বাসায় আসার পর থেকে পার্থ আসা পর্যন্ত বাকিটা সময় হিয়ার কাছে দুর্বিষহ মনে হয়। হিয়া যতই নীরব থাকুক, স্বভাব না দিক, সহ্য করুক, তাতে কিছু যায় আসে না। আফসানা বেগমের প্রিয় কাজ হয়ে গেছে এখন হিয়ার সকল কাজে ভুল ধরা। হিয়া গোসল করে বের হলে বলবে হিয়া নাকি এত সময় নিয়ে গোসল করে যে ওর জন্য ট্যাঙ্কির পানি সব শেষ হয়ে গেছে। ওর জন্য উনার আবার কারেন্ট খরচ করে মোটর ছেড়ে পানি উঠাতে হবে, না হলে ভাড়াটিয়ারা কমপ্লেন করবে। হিয়া গোসলের পর যদি ওর ভেজা কাপড় তোয়ালে বারান্দায় মেলে, সেটা ওনার পছন্দ না। বারান্দায় ওনার শখের গাছ, সেখানে কাপড় মেলা নিষেধ, কাপড় শুধু ছাদে মেলতে পারবে। হিয়া একদিন বলেছিল, আমার এই বিকেল করে ছাদে কাপড় দিয়ে কি হবে? এখন তো ছাদে রোদ নেই, আর এই বারান্দা তো আমার ঘরের সাথে, আপনার বারান্দায় তো আর মেলছে না। এ বাড়ি পার্থর বাবা আমার নামে লিখে দিয়ে গেছেন। এই বারান্দা শুধু না, এই বাড়ির প্রতিটা ইটও আমার। আমার কথা মতো থাকতে পারলে থাকবা, নাইলে চইলা যাইতে পারো। আর আমি ভালো করে জানি আমার ছেলেরে তুমি স্বামীর অধিকার দিতে পারো না। তোমার মতো বউয়ের আমার দরকার নাই। এ কথার পর হিয়া আর কি বলবে? উনি তো ঠিকই বলেছেন। আজকাল মাঝে মাঝে মনে হয় চলে যাবে, কিন্তু হিয়া চলে গেলে তো নিলয় জিতে যাবে, সেটা নিলয়কে হিয়া কিছুতেই হতে দেবে না। মালদ্বীপের ওই ঘটনার বেশ কিছুদিন পর নিলয় ওকে অনেকগুলো মেসেজ দিয়ে কনভিন্স করার চেষ্টা করে। একবার দেখা করার জন্য অনেক অনুরোধ করে। শেষে হিয়ার থেকে কোনো রেসপন্স না পেয়ে লাস্ট মেসেজ লেখে, যে করে হোক নিলয়ের কথা ভুল প্রমাণ করবেই হিয়া। এটা একটা কারণ আফসানা বেগমের দুর্ব্যবহার সহ্য করার। আরেকটা কারণ হলো পার্থকে যত কাছ থেকে দেখেছে হিয়া, তত ওর দৃঢ় ব্যক্তিত্ব, ওর সবার প্রতি কেয়ার, সবকিছু মুগ্ধ করেছে হিয়াকে। হিয়ার সাথে দূরত্ব রাখলে কি হবে? হিয়ার বাবা মার খোঁজ খবর নেওয়া, তাদের যে কোনো প্রয়োজনে দৌড়ে যেয়ে হেল্প করা,
সবই করছে পার্থ। হিয়ার মা তো সেদিন বলেই বসলো, জীবনে একটা দুঃখ ছিল আমাদের, একটা ছেলে হয়নি, কিন্তু পার্থকে পেয়ে সেই দুঃখ আমাদের চলে গেছে। হিয়া, হিয়া তুমি ভেতরে কি করো? এই অবহেলায় গোসল করছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। হিয়া উঠে কল বন্ধ করে দরজা খুলে দিল। না, গোসল করছিলাম না। কি ব্যাপার, কাঁদছিলে কেন? না তো, কোথায়? অবশ্যই কাঁদছিলে। কি হয়েছে বলো? বললাম তো কিছু হয়নি। কিছু না কিছু তো হয়েছে। তুমি না বললে আমি আম্মাকে জিজ্ঞেস করব? প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করো না, এমনি একটু মন খারাপ লাগছিল তাই। বাসার কথা মনে হচ্ছে। বাসায় যাবে, চলো বাসায় নিয়ে যাই। পার্থকে পাশ কাটিয়ে বিছানায় যেয়ে বসলো হিয়া। পার্থর কথাই ও কান্না থামিয়ে রাখতে পারছে না। দুহাত মুখে চাপা দিয়ে হু হু করে কেঁদে উঠল। পার্থ কি করবে বুঝতে পারছে না। হিয়ার সামনে যেয়ে মাটিতে বসে ওর হাত ধরল। হিয়া কিছুতেই মুখ থেকে হাত সরাবে না। হিয়া, আম্মা তোমাকে কিছু বলেছে? নিলয় কি কিছু বলেছে? হিয়া এবার খেপে গেল। নিলয় আমার কেউ না পার্থ, ওর কোনো কথায় আমার কিচ্ছু যায় আসে না। তাহলে কি তুমি আমার কারণে কাঁদছো? আমি তো বলেছি আমার সব ভুলতে একটু সময় লাগবে। তোমার যত খুশি সময় নাও তুমি, কিন্তু প্লিজ আমায় মাফ করে দিও। আমি আর ধৈর্য ধরতে পারছি না পার্থ, আমার খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ পর হিয়া একটু স্বাভাবিক হয়েছে। ওকে শুয়ে নিজের স্টাডিতে এসে বসলো পার্থ। সবকিছু জানার পর প্রথম দিকে যতটা রাগ হতো হিয়ার উপর, এখন আর সেটা হয় না। বেচারা পুরোই নিলয়ের প্লেবয় ক্যারেক্টারের শিকার হয়েছে। কিন্তু পার্থ সব ভুলে যেতে পারছে না। ওর চোখে শুধু এয়ারপোর্টের সেই দৃশ্যই ভাসে। কি কষ্টটাই না পার্থ লাগছিল হিয়াকে ওভাবে রেখে প্লেনে চড়তে। কিন্তু সেটা যে এমন সাজানো ঘটনা, সে কথা মনে হলেই পার্থ হিয়াকে আর বিশ্বাস করার সাহস পায় না। পার্থ ছোটবেলা থেকেই এমন, কোনো মিথ্যে অন্যায় দেখলে সেটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। আর একবার যদি ওর নজরে কারো মিথ্যে অসততা ধরা পড়ে, সে মানুষ চিরজীবনের জন্য শত্রু হয়ে যায়। স্কুল জীবনে নিলয় অনেক 2 নম্বরই কাজ করত। তখন একবার পার্থকে ধমক দিয়ে বলেছিল, নিলয়, তুই যদি আমার বন্ধু থাকতে চাস জীবনে এরকম কিছু করবি না। এরপর থেকে নিলয় অনেক সূত্রে গিয়েছিল, অন্তত পার্থর সামনে কিছু করতো না। আর সে নিলয় ওর বন্ধুত্ব তো শেষ করলোই, সাথে হিয়ার সাথে পার্থর সম্পর্ককে ও একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পার্থ ভাবছে ও কি হিয়াকে শুধু শুধু মিথ্যা আশ্বাসে দিয়ে আটকে রেখেছে? ও যদি কোনোদিনও ওকে মাফ করতে না পারে? হিয়া যে আজ বলল, সময় নাও, তবুও আমায় মাফ করে দিও। কিন্তু অনেক সময় পার হবার পরও যদি পার্থ হিয়াকে মেনে নিতে না পারে, তাহলে কি হবে? চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে পার্থদের 6 তলা বাড়িটাকে একেবারে বেমানান লাগে। ওর বাবা যখন এই বাড়িটা বানায় তখন ওদের রাস্তাতে ওদের বাড়িটাই সবচেয়ে বড় ছিল, বাকিগুলো সব 2 তলা 3 তলা। ধীরে ধীরে সবাই তাদের বাড়িয়ে ডেভেলপারকে দেওয়া শুরু করলো। পার্থদের কাছেও কয়েকটা ডেভেলপার কোম্পানি এসেছিল, কিন্তু পার্থর মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন উনি ওনার স্বামীর শখের বাড়ি কিছুতেই ডেভেলপারের হাতে দেবেন না। হিয়ার কাছে অবশ্য মনে হয় ওনার না দেওয়ার কারণ এটা না, বাড়ি ডেভেলপারদের দিলে তো উনি ভাড়াটিয়াদের উপর কর্তৃত্ব করতে পারবেন না। 6 তলা বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট, শুধু নিচের তলায় এক পাশটায় ফ্ল্যাট, অন্য পাশে গ্যারেজ। পার্থরা থাকে 3 তলার এক সাইডে। আলেকজান্ডার ফ্ল্যাটে পার্থর এক খালা থাকেন। হিয়ার বিয়ের কিছুদিন আগে নাকি এসেছেন। ওনাদের বাড়ি বরিশাল। খালার 3 মেয়ে বড় মেয়েকে ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন বলে ফ্যামিলি সহ ঢাকায় শিফট হয়েছেন। ইয়াদের বাসায় ছুটা বুয়া মর্জিন আপা অবশ্য বলেছেন অন্য কথা। খালার বড় মেয়ে পথির সাথে পার্থর বিয়ে দেওয়ার কথা নাকি ছোটবেলা থেকেই ঠিক ছিল, কিন্তু পার্থ এগুলো পছন্দ করে না। পার্থ যখন না করে দিয়েছে, পার্থর মা ভেবেছিল পথি যদি সামনে এসে থাকে তাহলে হয়তো পার্থর মন চেঞ্জ হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। পার্থকে আর রাজি করাতে পারেনি। মর্জিনা আপার কাছে এই কথা শোনার পর হিয়ার মনে হয়েছে কথাটা সত্যি, আর এজন্যই হয়তো উনি হিয়াকে সহ্য করতে পারেন না। হিয়ার জন্যই তো উনি ওনার পছন্দের মেয়েকে ছেলের বউ করে আনতে পারেননি। আফসানা বেগম চায়ে চুমুক দিয়েই বললেন, চা অনেক করা হয়েছে। না, লিকার ঠিক আছে আপা, আমারটাই মনে হয় ভুলে চিনি দিয়েছে। আমি তো চিনি খাই না। না খালা, চিনি না, ডায়াবেটিস সুগার পার্থ আমার জন্য গতকাল এনেছে। না, ওসব আমার খেয়ে অভ্যাস নেই। সমস্যা নেই, আমি আবার বানিয়ে আনছি। বিকেলে স্কুল থেকে আসার পর রুমে যেয়ে ব্যাগটা রেখেছে মাত্র আফসানা বেগম ডেকে বললেন, চা বানাও, গেস্ট আসবে। গেস্ট রুমে ওনার বোন চিনি কিনা পাশের বাসায় থাকেন। এটা প্রতিদিনের রুটিন। সন্ধ্যা পর্যন্ত 2 বোন গল্প করে। গল্প মানে কোন ফ্ল্যাটে কার বাসায় কি হয়েছে সেসব কথা। এর মধ্যে তাদেরকে 2-3 বার চা দেওয়া লাগবে, প্রত্যেকবার ফ্রেশ বানিয়ে দিতে হবে।
সে চাও পারফেক্ট হতে হবে, খুব কড়া হওয়া যাবে না, আবার হালকাও না। প্রথম দিকে পারতো না, নিজের বাড়িতে কোনো দিন করেনি তো, তারপরেও এখন মোটামুটি শিখে গেছে। কষ্ট শুধু একটাই, হিয়া যে বাইরে থেকে সারাদিন খেটে খুঁটে আসলো, ওর শাশুড়ি একবারও জিজ্ঞেস করে না কিছু খেয়েছো কিনা বা। তুমি বসো, আমাদের সাথে একটু চা খাও। ওনাদেরকে নতুন করে চা বানিয়ে দিয়ে নিজের জন্য 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কিট নিয়ে বারান্দায় এসে বসলো হিয়া। নিজের বাড়িতে যখন এমন স্কুল থেকে আসতো, ব্যাগ রেখেই বিছানায় শুয়ে পড়তো, মা বারবার ডাকতো, ওঠ হিয়া, কাপড় চেঞ্জ কর, হাত মুখ ধুয়ে খেতে আয়। কে শোনে কার কথা। একটু পরই মা ভাতের প্লেট নিয়ে বিছানায় চলে আসতো। অত্যন্ত মুখটা ধুয়ে আয়। কি রান্না করেছো? তোর প্রিয় খাসির মাংস। মুখ ধোয়াই আছে, তাড়াতাড়ি দাও, অনেক খিদা পেয়েছে। মার হাতে 2 প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলতো। এরপর মা বলতে থাকতো, দেখছিস পেটে কত খিদা ছিল, না খাওয়ালে খিদা নিয়েই শুয়ে থাকতি, এভাবে করে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আজকাল হিয়া খিদা নিয়েই থাকে, তবে শুয়ে থাকে না। যখন তখন আফসানা বেগম রুমে চলে আসেন। অবেলায় বিছানায় শোয়া উনি একদমই পছন্দ করেন না। নিজের ভাবনায় ডুবেছিল হিয়া। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠল। পার্থ এসেছে, একটা মানুষকে দেখলেই ওর সব কষ্ট চলে যায়। দৌড়ে যেয়ে দরজা খুলল। না পার্থ না, পথি এসেছে। পথি ঢোকার পর দরজা বন্ধ করতে গিয়ে দেখে পার্থ সিঁড়ি দিয়ে উঠছে। এই ব্যাপারটা কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে, যখনই পার্থ আসে তখনই পথি আসে। একবার দুবার হলে কাকতালীয় হয়, কিন্তু বারবার হলে সেটা অবশ্যই কাকতালীয় না। হিয়া শিওর না, কিন্তু ওর মনে হয় পথি খুব সম্ভবত বিকেলে বারান্দায় ওয়েট করে। যখনই পার্থর গাড়ি ঢুকতে দেখে তখনই চলে আসে। আসো আসো প্রতিমা, ভেতরে আসো। এত দূরে বসলে কেন? আমার পাশে এসে বসো। পার্থ জুতো খুলছে। হিয়ার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কেমন কাটলো তোমার দিন? ভালো। পার্থ বাবা, দুপুরে লাঞ্চ ঠিক মতো করেছিস? কি খেলি আজ? পার্থদের অফিস থেকে লাঞ্চ দেয়। বলছি আম্মা আগে হাত মুখটা ধুয়ে আসি। পার্থ রুমে যেতেই আফসানা বেগম অপেক্ষাকৃত কম আওয়াজ করে খেঁকিয়ে উঠলেন, এই মেয়ে হাবার মতো দাঁড়িয়ে করছো কি? পথি আর পার্থর জন্য চা আনো। আর শোনো, পুরানো পাতি ফেলে পাতিল ভালো করে ধুয়ে বেশি করে দুধ দিয়ে বানাবা। তোমাকে না বলে দিলে দেখা যাবে আধুয়া চায়ের পাতিলে আবার চা বসিয়ে দিয়েছো। এরকম কি কখনো করেছি আম্মা? করনি, করতে পারো। যাও যাও, তাড়াতাড়ি করো। হিয়া রান্নাঘরে এসে চা বসালো। পাতিল আগেই ধুয়ে রেখেছিল। জীবনে কোনোদিন কেউ ওর সাথে এমন করে কথা বলেনি। চায়ের দুধ নাড়তে নাড়তে কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারছে না। হিয়ার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। তারপর খালামা বলেন, কি অবস্থা, কেমন আছেন? এই তো বাবা, আছে মোটামুটি। আমরা তো আসি সব সময়, তুমিও তো আমাদের ওদিকে যেতে পারো মাঝে মাঝে। সময় পাই না খালাম্মা, যাবো একদিন হিয়াকে নিয়ে। পথি, তোমার পড়াশোনা কেমন চলছে? দেখো না পার্থ, আমি পথিকে বলি, পড়ালেখায় কোনো হেল্প লাগলে পার্থর কাছে যেয়ে বলতে পারিস, আর ও তোমাকে জিজ্ঞেস করতে লজ্জা পায়। আফসানা বেগম বলে উঠলেন, আরে লজ্জার কি হলো? পার্থ কি তোর পর নাকি? শোন, তোর জন্মের সময় তো আমরা ছিলাম। আমরা গিয়েছিলাম বরিশালে তোদের বাড়িতে বেড়াতে। তোর মার তখন 9 মাস। হঠাৎ একদিন রাতের বেলা ব্যথা উঠে গেল। আমরা ডাক্তার ডাকার আর সময় পাইনি। বাড়ির এক বুড়ি বুয়া আর আমরা দুজন মিলে ডেলিভারি করে ফেললাম। কি যে একটা অবস্থা! চায়ের ট্রেটা নিয়ে হিয়া ঢুকলো। আফসানা বেগম কথা বলিয়ে যাচ্ছেন, অনেক ছোট্ট হয়েছিলি রে তুই। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে ডাক্তার এসে বললেন মা বাচ্চা দুজনেই সম্পূর্ণ সুস্থ। তোর খালুতে এত খুশি হয়েছিল, বলে কি আজ থেকে ও আমার মেয়ে। ভেবেছিলাম আমাদের একটা মেয়ে হলে পার্থর সাথে মিলিয়ে নাম রাখবো পথি। ওর নামই আমি দিলাম পথি। আর যদি আল্লাহ চাই, বড় হলে পার্থর বউ করে আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব। কথা শেষ করে জোরে একটা দীর্ঘশ্বাস ফেলেন আফসানা বেগম। মার কথায় পার্থ পুরো ঝকঝকিয়ে গেছে। হিয়ার দিকে তাকাতে পারছে না। আম্মা যে কি করে না, কোথায় কি বলতে হবে কোনো কাণ্ড জ্ঞান নেই। হিয়া পার্থ আর পথিকে চা দিয়ে রুমে চলে যাচ্ছিল। পার্থ বলল, আফসানা বেগম বললেন, ওই স্কুল থেকে এসে একবার খেয়েছে। এই বয়সে এত চা খাওয়া ভালো না। আচ্ছা, চা খেতে হবে না। নিজের পাশে দেখিয়ে বলল পার্থ, এখানে এসে বসো। হিয়া বসতে নিয়েছে। আফসানা বেগম বলে উঠলেন, আল্লাহ, একদম ভুলে গেছি।
হিয়া ডিপের থেকে 2 পোটলা মুরগি বের করে ভিজিয়ে দাও না, রাতে রান্না করব ভেবেছিলাম। জি যাচ্ছি আম্মা। হিয়া উঠে যাওয়ার পর পার্থরও পথির সামনে থাকতে অস্বস্তি লাগছিল। আম্মা, আমার অফিসে কিছু জরুরি কাজ আছে বলে উঠে গেল। খালামা বললেন, হ্যাঁ বাবা যাও, আমরাও উঠি এখন। চল পথি, আমরাও যাই, তোরা আবার পড়তে বসতে হবে না। খালামাদের বিদায় দিয়ে রান্নাঘরে গেল পার্থ। হিয়া পেঁয়াজ ছিলছে, হিয়াকে কিছু একটা বলতে নিয়েছিল। আম্মা এসে দাঁড়ালেন। কি রে, তুই রান্নাঘরে কি করিস? কিছু না আম্মা, হিয়া আমার সাদা কালো স্ট্রাইপের টাইটা একটু বের করে দিবে। ওকে বলছিস কেন? আমাকে বললেই তো পারতি। তুমি তো করো সব সময়। হিয়া উঠে রুমে গেল। পার্থ ওর পেছন পেছন রুমে এসেছে। হিয়া আলমারি খুলে ড্রয়ার থেকে টাই বের করছে। হিয়া, আমার টাই লাগবে না, তোমাকে ঘরে আনার জন্য টাইয়ের কথা বলেছি। অবাক হয়ে পার্থর দিকে ঘুরে তাকালো হিয়া। আমাকে ঘরে আনার জন্য কেন? আরে দেখো না আম্মা তখন কি বলল। তুমি প্লিজ কিছু মনে করো না, এই ব্যাপারটা আমার আগেই তোমাকে বলা দরকার ছিল। সমস্যা নেই, আমি আগে থেকেই জানতাম। তুমি জানতে তাহলে আমাকে জিজ্ঞেস করোনি কেন? জিজ্ঞেস করে কি হবে? আরে তোমার স্বামীর ব্যাপারে একটা কথা শুনলে সেটা জিজ্ঞেস করা উচিত ছিল না? পার্থ, আমরা স্বামী স্ত্রী। দুনিয়ার চোখে আমাদের মধ্যে তো আর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। সেই হিসেবে তোমাকে জিজ্ঞেস করার কোনো অধিকারও আমার নেই। বলতে বলতে হিয়ার চোখ টলমল করে উঠল। মুখ ফিরিয়ে রুম থেকে বেরিয়ে গেল হিয়া। পার্থ হতভম্ব হয়ে বসে রইল। রাত প্রায় 12টা বাজে। পার্থ কম্পিউটারের সামনে বসা। অফিসের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করা দরকার, কিন্তু কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছে না। বারবার হিয়ার পানিতে টলমল করা চোখ আর ওভাবে অভিমান করে চলে যাবার কথা মনে পড়ছে। আর থাকতে না পেরে কম্পিউটার শাটডাউন করে স্টাডি রুম থেকে বের হলো। দেখে আম্মা খাবার টেবিলে শাক ভাজছেন। কি ব্যাপার আম্মা, এত রাতেও ঘুমাওনি? এই যে শাকটা বেছেই যাব। রুমে যেয়ে দেখে হিয়া শুয়ে পড়েছে। পার্থ কি করবে বুঝতে পারছে না। এখন যদি আবার স্টাডি রুমে যায় আম্মা সন্দেহ করবে। ও আস্তে করে হিয়ার পাশে শুয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ জানলা দিয়ে মুখে এসে পড়তে ঘুম ভেঙে গেল পার্থ। চোখ খুলে হিয়ার মুখটা দেখে চমকে গেল। পরে মনে পড়ল রাতে তো ঘরেই শুয়ে পড়েছিল। ঘুমন্ত হিয়াকে অপলক চোখে দেখছে পার্থ। প্রথমবার হিয়াকে দেখে মনে হয়েছিল, উফ, এই মুখ যদি ও প্রতিদিন চোখ খুলেই দেখতে পেত। হিয়ার চোখের পাপড়ি যে এত বড় আর ঘন কালো আজ প্রথম দেখল পার্থ। হিয়া কি ঘুমানোর আগে চোখে মাস্কারা দিয়েছে নাকি? পার্থর খুব ইচ্ছে হচ্ছে ছুঁয়ে দেখবে, কিন্তু হিয়া যদি জেগে যায়? কি মনে করবে জানে, ভয়ও পেয়ে যেতে পারে। তারপরও খুব ধীরে ধীরে পার্থ হিয়ার চোখের পাপড়ি হাং করে ছুঁয়ে দিল। পার্থ হিয়ার পাপড়ি ধরার সাথে সাথে হিয়া ঘুমের মধ্যে একটু নড়ে উঠল। হিয়ার মুখটা এখন একদম পার্থর মুখের সামনে। পার্থর বুক ধকধক করতে লাগলো। ও নড়লেও এখন হিয়া উঠে যাবে। কি দরকার ছিল পাপড়ি ধরতে যাবার? হিয়া চোখ খুলে পার্থকে এত কাছে দেখলে কি ভাববে? হয়তো ভাববে পার্থর অন্য কোনো ইন্টেনশন আছে। তখন কি লজ্জার ব্যাপারটাই না হবে? এটা সেটা ভাবছে ঠিকই, কিন্তু পার্থ কিছুতে হিয়ার মুখ থেকে নিজের চোখ সরাতে পারছে না। হিয়ার নাকটা ছোট, খুব খাড়াও না আবার মোচাও না। পার্থের বিয়ের রাতে দেওয়া হীরার নাকফুলটা সকালে রোদে ঝিলিক দিচ্ছে। পার্থর মনে পড়ে গেল বিয়ের দিন সকালে আমা বলছিলেন, তোর হবু বউকে হলুদে দেখলাম নাক ফুরানো নাই। নাক ফুরানো ছাড়া আবার বিয়ে হয় নাকি? খালামা বললেন, আজকে নাক ফুরিয়েও লাভ নেই, কিছু পড়তে পারবে না। নাক তো কাঁচা থাকবে, কাঁচা থাকলে থাকবে, কিন্তু নতুন বউয়ের নাক ফোরানো থাকবে না। এটা কেমন কথা? নাকের ফুল স্বামীর নিশানা। পার্থ আবার এসব নিয়মকানুন জানে না। আম্মা কষ্ট পাবে দেখে হিয়াকে জিজ্ঞেস করেছিল। হিয়া বলল, কোনো সমস্যা নেই, আমি পার্লার থেকে করিয়ে নেব। বিয়ের রাতে হিয়াকে ডায়মন্ডের কিছু দিতে চেয়েছিল পার্থ। ডায়মন্ড ওয়ার্ল্ডে যে এই নাকফুলটা দেখে পছন্দ হয়েছে। ছোট্ট একটা ফুলের ডিজাইন, চারিদিকে 5টা পাপড়ি, মাঝখানে একটা বিন্দুর মতন বোটা। সেই নাক শুকাতে অনেকদিন লেগেছিল। কবে যে হিয়া এটা পড়েছে পার্থ খেয়ালই করেনি। হিয়া ঘুমের মধ্যে কপাল কুচকাচ্ছে। মনে হয় স্বপ্নে কার উপর অনেক বিরক্ত হচ্ছে। হিয়া যে নরম স্বভাবের মেয়ে, ওকে কার উপর আজ পর্যন্ত রাখতে দেখেনি পার্থ। নাক থেকে পার্থর চোখ গেল হিয়ার ঠোঁটে। মেয়েটা মনে হয় কালকে রাতে হালকা লিপস্টিকও দিয়েছে। ওকে জানতো নাকি পার্থ এসে শুবে ওর পাশে? পার্থর খুব ইচ্ছে হলো হিয়ার ঠোঁটটা ছুঁয়ে দেখবে, কিন্তু হিয়া যদি উঠে যায়? উঠলে উঠবে, পার্থ কি হিয়ার পর নাকি? নিজের বইয়েরই তো ঠোঁট, অন্য কারো তো না। পার্থ অনেক আস্তে আস্তে ওর আঙ্গুল দিয়েই হিয়ার ঠোঁট মাত্র ছুঁয়েছে। অমনি জোরে হিয়ার মোবাইলটা বেজে উঠল। হিয়া ধর্মর করে বিছানায় উঠে বসল।
অন্য পাশের বেডসাইড টেবিলে রাখা মোবাইলের স্পিকার অন করলো। পার্থ উঠে বসেছে। হিয়া পার্থকে দেখে অবাক হয়ে বলল, ফোন করেছে টিনা, হিয়ার স্কুলের বান্ধবী। হ্যালো হিয়া। হ্যাঁ টিনা বল। শোন, আমার উপর রাগ করিস না, একটু কথা বল। কি বললি বুঝলাম না টিনা। হ্যালো হিয়া। ওপাশ থেকে নিলয়ের গলা শুনে হিয়ার মুখটা শক্ত হয়ে গেল। হিয়া শোনো প্লিজ, ফোন কেটো না। ফোন কাটবে কি? হিয়া তো ফোন সাইড টেবিল থেকে হাতে নেয়নি, শুধু স্পিকার অন করেছে। আর এখন পার্থর সামনে নিলয়ের ফোন কাটলে পার্থ মন খারাপ করবে না? তুমি মনে হয় আমাকে ফোন করেছিলে। পার্থ আর হিয়া তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। পার্থর চোখে জিজ্ঞাসু দৃষ্টি। তোমার মিস কল পেয়ে অনেকবার ফোন করলাম, তুমি ধরলে না, আর মেসেজেরও রিপ্লাই দিচ্ছ না। কথা না বলো, মেসেজের তো রিপ্লাই দিতে পারো। আমি জানি হিয়া, তুমি আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছিলে, পরে হয়তো ভয়ে ফোন কেটে দিয়েছ। ভয় কিছু নেই হিয়া, আমি আছি তো, তুমি কাউকে ভয় পেও না। আমরা তো কোনো অন্যায় করিনি, শুধু দুজন দুজনকে ভালোবেসেছি। হিয়া হতভম্ব হয়ে বসে আছে। পার্থ উঠে ফোনটা হাতে নিল। নিলয়, এখন থেকে আমার ওয়াইফের সাথে কথা বলতে হলে আমাকে ফোন দিস। ও কথা বলতে চাইলে আমি দিব, কিন্তু টিনা বা টিনার মতো অন্য কাউকে ইউজ করিস না। পার্থ গলা শুনে নিলয় পুরো চুপসে গেছে। লাইনটা কেটে গেল। মোবাইলটা রেখে পার্থ ওয়াশরুমে ঢুকলো। ছেলে মানুষের চোখে পানি আসা স্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতন এখনও আর চোখের পানি ধরে রাখতে পারছে না। নিলয় আর যাই করুক এভাবে মিথ্যে বলবে না। হিয়া কেন ফোন দিয়েছিল নিলয়কে? তাহলে কেউ এখনো নিলয়কে ভুলতে পারিনি? হয়তো ভেবেছে পার্থকে এখনো মেনে নেয়নি তাই। কিন্তু এত কিছুর পর এত তাড়াতাড়ি মেনে নেওয়া কি সহজ? ও কোন হিয়াকে মেনে নেবে যে এখনো কনফিউজড, বুঝে উঠতে পারছে না পার্থর সাথে সংসার করবে নাকি নিলয়ের কাছে চলে যাবে। পার্থ রাগ লাগছে নিজের উপরও, কেন এত কষ্ট হচ্ছে। হিয়া বুঝতে পারছে না ও পার্থকে কি বলবে। কয়েকদিন আগে ওর খুব মন খারাপ ছিল। একবার মনে হয়েছিল ওর এত কষ্টের জন্য যে দায়ী সে নিলয়কে কিছু কথা শোনাবে আর বলবে নিলয় যেন জীবনেও ওকে আর মেসেজ বা কল না দেয়। মাঝে মাঝে নিলয়ের লাগাতার কল দিতে থাকে। পার্থ বা পার্থর মা যদি দেখে ফেলে কি ভাববে। কলটা দিয়ে আবার কেটে দিয়েছিল। পরে মনে হলো না, নিলয়ের সাথে আর কথা বলা ঠিক হবে না। সে মিস কলই নিলয় দেখেছে। তারপর থেকে ফোন দেয়া আর মেসেজ দেয়া আরো বাড়িয়ে দিয়েছে। যখন দেখেছে হিয়াকে কোনোভাবেই পাচ্ছে না, তখন যে মনে হয় টিনাকে কনভিন্স করেছে। হিয়া বিছানা দেখল, ওর পাশের জায়গায় চাদর কুচকানো। পার্থ কি এখানে ঘুমিয়েছিল রাতে? হঠাৎ কেন? পার্থ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। হিয়া একই রকম ভাবে বিছানায় বসে আছে। পার্থ? হিয়া কিছু বলতে নিল, পার্থ হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। হিয়া সরি, তুমি কিছু মনে করো না। কাল অনেক রাতে একটা দরকারে ঘরে এসেছিলাম। মা খাবার রুমে বসেছিলেন, সেজন্য আর যেতে পারিনি। খুব টায়ার্ডও ছিলাম, আর তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমার অনুমতি না নিয়ে তোমার পাশে শুয়ে পড়েছিলাম। তোমার রুম, তোমার বিছানা, তোমার আবার আমার অনুমতি নিতে হবে কেন? পার্থ চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রুম আমাদের, বিছানাও আমাদের, কিন্তু যার সাথে শেয়ার করেছি সে যে কতখানি আমার তা তো জানি না। কথাটা বলেই পার্থ বের হয়ে যাচ্ছিল। হিয়া তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পার্থকে আটকালো। প্লিজ 1 মিনিট দাঁড়াও, আমার কথা না শুনে তুমি যেতে পারবে না প্লিজ। হিয়া সরো, আমার কিছু শোনা লাগবে না। কিন্তু আমার বলা লাগবে। আমার দরজায় ধাক্কা দিচ্ছেন। কি রে, তোরা আজ উঠবি না? হিয়া সরো, আম্মা ডাকছে। না, সরবো না। তুমি এই ঘর থেকে বের হলে সারা দিন আর তোমাকে একা পাবো না। আমাকে 5টা মিনিট দাও প্লিজ। পার্থ বিরক্ত হয়ে এসে বিছানায় বসলো। নীলা আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছিল আর মেসেজ করছিল। এমন একটা অবস্থা, আমার সব সময় ফোন সাইলেন্ট দিয়ে রাখতে হয়, এমনকি ইম্পর্টেন্ট কলও মিস হয়ে যাচ্ছিল। আমি নীলয়কে ফোন দিয়েছিলাম এটাই বলার জন্য ও যেন আমাকে আর ফোন না দেয়, কিন্তু রিংটা বাজতেই আমার মনে হয়েছে কাজটা ঠিক হবে না, তাই কেটে দিয়েছিলাম। আমি বিশ্বাস করো, আমার কথাটা আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করলাম, আর কিছু বলবে? না, সত্যি বিশ্বাস করেছো? হুম। ও, তাহলে রেগে কেন আছো? জানি না কেন, কিন্তু খুব রাগ হচ্ছে। এখন যতক্ষণ তুমি আমাকে এখানে আটকে রাখবে আমার রাগ বাড়তেই থাকবে। সো প্লিজ আমাকে যেতে দাও। ধাম করে দরজা বন্ধ করে পার্থ বেরিয়ে গেল। একটু পরে আফসানা বেগম রুমে ঢুকলেন। কি বলেছো তুমি আমার ছেলেকে? শুক্রবার সকালবেলা ছেলের সাথে নাস্তা করব ভেবেছি, পথিরও এসে বসে আছে। পার্থ দেখি কারোর সাথে কোনো কথা না বলে কেমন রাগ করে বাইরে চলে গেল। ও তো কোনোদিন এমন করে না। বাইরে আমার বোন, বোনের জামাই, ভাগ্নে
সবাই আছে, তাদের কাছে আমার মান ইজ্জত কিছু থাকবে না। এই মেয়ে শোনো, ফোন করো, মাপ চাও, আর কি করবে জানি না, যে করেই হোক আমার ছেলেকে এখনই ঘরে আনাও, না হলে তোমার খবর আছে। পার্থ বাসা থেকে বের হয়ে ওর অফিসে চলে এসেছে। অফিসের একটা চাবি ওর কাছে থাকে, ভাবলো কিছুক্ষণ কাজ করলে মাথা ঠান্ডা হবে। হিয়া জানে পার্থকে এখন ফোন দিয়ে লাভ নেই, ও যেই রাগ করে গেছে ও কিছুতেই এখন হিয়ার ফোন ধরবে না, উল্টো ওর ফোন দেখলে রাগ বাড়বে। রুম থেকে একেবারে রেডি হয়ে বের হয়ে গেল হিয়া। খালাম্মা, খালু আর পুথি সোফায় বসে আছে। সালাম দিয়ে রান্নাঘরে গেল, দেখে ওর শাশুড়ির মুখ থমথমে, পরোটা ভাজছে। আমার পার্থর একটা জরুরি কাজ পড়েছে, তাই আপনাকে না বলেই যেতে হয়েছে। আর আমার স্কুলে টিচার্স মিটিং আছে, এক্ষুনি যেতে লাগবে। আপনারা নাস্তা করে ফেলেন, আমি আসছি। বলে বেরিয়ে গেল হিয়া। বের হয়ে বুঝতে পারছে না কয়ে যাবে। হুট করে শুক্রবার সকালে পার্থকে ছাড়া বাবার বাড়িতে যেতে ইচ্ছে করছে না। শাশুড়িকে মিথ্যে বলেছে, মাকে মিথ্যে বলতে পারবে না। সাধারণত শুক্রবার সকালের দিকে বের হওয়া হয় না, রাস্তা ভালো রকম ফাঁকা, হাঁটতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের কাছে চলে আসলো। অনেক মানুষ হাঁটাহাঁটি করছে লেকের পাড় ধরে, অনেক রকম খাবারও বিক্রি হচ্ছে। মনে করতে পারলো না শেষ কবে এসেছিল এখানে। সকালে তো মনে হয় কোনোদিনও আসেনি। অনেকক্ষণ লেকের পাড় ধরে হেঁটে হাঁপিয়ে গেছে। হিয়া একটা বেঞ্চের উপর এসে বসলো। কি করে রাগ ভাঙাবে পার্থর? কি করে বিশ্বাস করাবে যে হিয়া সত্যি বলছে? আজকের আগে কোনো দিনও পার্থকে এত রাখতে দেখেনি। পার্থর মাথা যথেষ্ট ঠান্ডা। ঠান্ডা মাথার মানুষ যখন রাগে সেটা ভয়াবহ হয়। কি দরকার ছিল পাকনামি করে নিলয়কে ফোন দেওয়ার? তাহলে আর নিলয় ফোনও দিত না, আর আজকে সকালটা অন্যরকম সুন্দর হতো। হিয়ার যদি পার্থর আগে ঘুম ভাঙতো তাহলে পার্থকে মন ভরে দেখতে পারত। এমনিতে তো দুদণ্ড সামনে পায় না। কি রে, তোর বলে জরুরি কাজ আছে এজন্য চলে গেলি? শুক্রবারে আবার কিসের কাজ? অফিসে একটু দরকার ছিল। ভালো, তোর অফিসে কাজ, তোর বউয়ের স্কুলে কাজ, তোদের সবার কাজ একসাথে আজকের দিনেই পড়লো। তোর খালাদের নাস্তার দাওয়াত দিয়েছিলাম, তোরা আর মান ইজ্জত কিছু রাখলি না। এটা কোনো ব্যাপার না আম্মা, আমি পরে খালাম্মাকে বুঝিয়ে বলবো নে। ফোন রেখে পার্থ ভাবছে হিয়া কই গেল, আজকে তো স্কুল থাকার কথা না। ফোন দিল। হিয়াকে অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, হিয়া ফোন ধরছে না। হিয়ার স্কুলের অফিসে ফোন দিল, সেখানেও কেউ ফোন রিসিভ করলো না। স্কুল খোলা থাকলে তো কেউ না কেউ ফোন ধরবে। হিয়াদের বাসায় ফোন দিল। হ্যালো জিমা, আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? হিয়া কেমন আছে? কতদিন হয়ে গেল তোমরা আসো না। পারলে আজকে চলে আসো, একটা রাত থেকে যাও। মা আজকে একটু ব্যস্ত, অন্য সময় আসবো ইনশাল্লাহ। ফোন রেখে পার্থ রীতিমতো ভয় লাগা শুরু হয়ে গেল। হিয়া গেল কোথায়? আবার হিয়ার মোবাইল ফোন দেবার পর ফোন ধরলো। হ্যালো পার্থ, হিয়া তো ফোন রেখে গেছে। কখন থেকে বাজছে? আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় বাজছে। আম্মা শোনো, যদি হিয়া ফোন দেয় আমাকে জানিও। আচ্ছা। পার্থ তাড়াতাড়ি উঠে বের হয়ে গাড়ি স্টার্ট দিল। কিন্তু কই যাবে? কোথায় যেয়ে খুঁজবে হিয়াকে? হিয়ার স্কুলের দিকে রওনা হলো, যদি আসলে স্কুল খোলা থাকে। পার্থ জানি হিয়া সত্যি বলছিল, তারপরও কেন যেন রাগ আটকাতে পারছিল না। কেন ও হিয়ার সাথে এমন করলো? শুক্রবার ড্রাইভ করে স্কুলে যেতে বেশি সময় লাগলো না। গেটে দারোয়ান বললেন স্কুল তো বন্ধ, কেউ আসেনি আজ। কোনো টিচার আসেননি? জি না, আমি তো গেটেই আছি। পার্থ এখন কি করবে? কোথায় গেলে পাবে হিয়াকে? হিয়া একটা রিক্সা নিল। রিক্সাওয়ালা ভাই জিজ্ঞেস করলো, আপা কই যাবেন? বুঝছে না কি বলবে। আপা কই যাবেন? কি মনে করে বলল, টিএসসি। টিএসসিতে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। সবাই দলে দলে বা জোড়ায় জোড়ায় আড্ডা মারছে। সেখানে একা ওকে একটু বেমানানি লাগছে। টিএসসি থেকে হাঁটতে হাঁটতে নীলক্ষেত আসলো। ওর কয়েকটা বই কেনার দরকার ছিল। বই দেখে দেখে কিছু সময় কাটালো। ততক্ষণে বাজে প্রায় 3টা। ভাবছি এখন কি ফোন দেবে নাকি পার্থকে। এতক্ষণে যদি রাগ ঠান্ডা হয়। ব্যাগ থেকে মোবাইল বের করে যেই দেখে তাড়াহুড়ো করে বের হবার সময় মোবাইল রেখে এসেছে। আল্লাহ, পার্থ যদি ওকে ফোন দেয়। তাড়াতাড়ি রিক্সা খোঁজা শুরু করলো। একটা রিক্সাও যেতে চাচ্ছে না। প্রায় আধা ঘন্টা ওয়েট করে একটা সিএনজি নিয়ে রওনা দিল। পার্থ বাসায় এসে হিয়ার ফোন থেকে টিনার নাম্বার নিয়ে ওকে ফোন দিল। হিয়ার আরো কয়েকজন বান্ধবীকেও ফোন করলো। শেষে আর থাকতে না পেরে আবার বের হয়ে গেল। গাড়ি চালাচ্ছে আর দুই পাশে দেখছে। ও জানে এভাবে দেখে লাভ নেই, কিন্তু ঘরে থাকতে ওর অস্থির লাগছিল। পার্থ জানতো হিয়া মিথ্যে বলে না। টিনার ফোন নম্বর নেওয়ার সময়ও হিয়ার মোবাইল ঘাটতে গিয়ে দেখলো আসলেই হিয়া সত্যি বলেছে। পার্থ সন্ধ্যা পর্যন্ত এদিক ওদিক খুঁজলো হিয়াকে, কিছু বুঝতে পারছে না কি করবে। হিয়া যদি বাসায় যেত, আমা তো ফোন করে বলতো, তারপরও ভাবলো বাসায় যেয়ে দেখি।
হিয়া বাসায় যেয়ে দেখে দরজা তালা। আম্মা মনে হয় খালামার সাথে বাইরে কোথাও গেছেন। পার্থও দেখে আসেনি, ও সিঁড়িতে চুপচাপ বসে রইল। খুব খিদে পেয়েছে আর কেমন যেন গা কাঁপছে, জ্বর আসছে মনে হয়। সকালবেলা লেকের পাড়ে ভালো ঠান্ডা ছিল। পার্থ বাসায় এসে দেখে দরজা তালা। তাহলে তো হিয়া বাসায় আসেনি। ভয় ওর পুরো শরীর হিম হয়ে গেল, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। ভাবলো অনেকক্ষণ হয়ে গেছে, এখন পুলিশ স্টেশনে যেতেই হবে। সিঁড়ি দিয়ে নামতে যেয়ে দেখে হিয়া 4 তলায় যাবার সিঁড়িতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। হিয়া, হিয়া। সরি, বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছে। খালাম্মাদের বাসায় যেয়ে বসনি কেন? এমনি ভাবলাম আম্মা চলে আসবে, শুধু শুধু আর ওনাদের কষ্ট দেব কেন। হিয়াকে হাত ধরে উঠালো পার্থ। কি ব্যাপার, তোমার হাত এত ঠান্ডা কেন? কতক্ষণ ধরে বসে আছো এখানে? কপাল ধরে দেখে হিয়ার গা জ্বরে পুড়ে যাচ্ছে। হিয়া, তোমার তো অনেক জ্বর। হিয়াকে ঘরে এনেই আগে প্যারাসিটামল দিল পার্থ। শুয়ে পড়ো তাড়াতাড়ি। আর কিচ্ছু হয়নি, সকালে বের হয়েছিলাম তো, তাই গা জ্বর জ্বর লাগছে। না হোক, তবু তুমি ছো। আমি ফ্রেশ হয়ে এসে দেখছি খাবার কি আছে, একদম উঠবে না আমার কসম। আরে কি আশ্চর্য! পার্থ ঠিক মার মতো বিছানায় খাবার নিয়ে এসেছে। হিয়ার প্রিয় ইলিশ মাছের পাইন্না খোলা দিয়ে ভাত। পার্থ, তুমি কিছু খেয়েছো সারাদিন? না। তাহলে তুমিও খাও। খাবো। আগে তুমি খেয়ে নাও, তারপর খাবো। না, একসাথে খাই, আসো। অনেক সুন্দর করে মাছের কাঁটা বেছে পার্থ হিয়াকে খাইয়ে দিল। হিয়ার পিড়াপিড়িতে 1-2 বার নিজেও খেলো। যাও, তুমি আর একটু ভাত দিয়ে খাও। খাবো, তুমি চিন্তা করো না, তুমি সও। খাবারের প্লেট সিঙ্কে রেখে হাত ধুতে দিতেই পার্থ ভাবছে আজ যখন হিয়াকে খুঁজে পাচ্ছিল না, ওর মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। কেমন যেন শূন্যতাই ভরে গিয়েছিল ওর বুকের ভেতরটা। ও তো শুধু শুধু এতদিন হিয়াকে দূরে সরিয়ে রেখেছিল। হিয়াকে মেনে নেবে কি? হিয়াকে ছাড়া তো এক মুহূর্ত কল্পনা করতে পারে না পার্থ। ঘরে ঢুকে দেখে হিয়া ঘুমিয়ে পড়েছে। কপাল ধরে দেখলো জ্বর ছেড়েছে। চিকাতলার বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মাঝে বেমানানো 6 তলা বাড়িতে আজ আরেকটা শীতের সকালে মিষ্টি রোদ এসে পড়েছে পার্থ আর হিয়ার নতুন ঘরের জন্য। যে এতদিন এটা ঘর ছিল, প্রথমে পার্থ, পরে হিয়ার, কিন্তু আজ এই ঘর ওদের দুজনে। আজ হিয়ার ঘুম ভাঙলো আগে, দেখে ওর মাথা পার্থর বুকে। পার্থকে জড়িয়ে ধরে শুয়ে আছে, সরতে নিল। পার্থ বলল, হিয়া অনেক ঠান্ডা, নড়াচড়া করো না। হিয়া মুখ উঠিয়ে পার্থকে দেখল। এই, তুমি না ঘুমাচ্ছিলে? হিয়াকে অবাক করে পার্থ টুক করে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে নিল। তাড়াতাড়ি সরে যেতে নিল হিয়া। আমার ডাকাডাকি শুরু করবে, ছাড়ো আমায়, যেতে দাও। হিয়াকে আরো কাছে টেনে আনলো পার্থ। ওর কপালে একটা চুমু খেয়ে বলল, আম্মা, কেন পুরো দুনিয়ার সব মানুষ এসে টাকাটাকি করলেও আমার বউকে আমি আর ছাড়ছি না।